recording. So, as per the topic for financial reporting, today's class আমরা আজকে IFRS 15 নিয়ে কথা বলার কথা। সো আপনাদের যদি একটু মনে পড়ে থাকে, আমি আপনাদেরকে দুইটা টেকনিক্যাল আর্টিকেলের লিংক দিয়েছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সো আই এক্সপেক্টেড আপনারা ওই টেকনিক্যাল আর্টিকেল গুলো অ্যাটলিস্ট গো থ্রু করেছেন, নট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং পারপাস, জাস্ট এট এ গ্ল্যান্স আপনারা দেখার ট্রাই করেছেন। অ্যান্ড এর বাইরে আমার একটা ছোট্ট জিনিস আপনাদের কাছে পেন্ডিং ছিল, সেটা হচ্ছে আপনাদের এন্ড থেকে আমি দুইজনের কাছ থেকে মাত্র কোয়েশ্চেনের আনসার পেয়েছি ফর আওয়ার লাস্ট অ্যাসেসমেন্ট। আমি মইন ভাই থেকে পেয়েছি, আর লাবিব মেবি শেয়ার সাবমিট করেছে। সো এর বাইরে আমি এখনো পর্যন্ত কারো কোনো রেসপন্স পাইনি, ফিডব্যাকও পাইনি কেন দিচ্ছেন না অথবা কি রিপ্লাই। অ্যান্ড আই উড লাইক টু নো যে আপনারা প্লিজ কেন এটা দেন নাই আমাকে আলাদা করে ক্লাসের পর। আহ, অবশ্যই অবশ্যই রিচ আউট করবেন, এবং আহ, এটা আপনাকে নেক্সট ক্লাসের আগে সেটা অবশ্যই সাবমিট করতে হবে, বাই হোক অর বাই ক্রুক। আপনি ভুল করেন যা মানে যা যতটুকু পারেন, যতটুকু আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে ততটুকুই আপনি অ্যান্সার করেন। বিকজ আমরা কনসলিডেশন যেহেতু শেষ করে ফেলেছি, এইখানে আমরা আর ব্যাক করবো না। লাইক ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েরিজ অর কনসার্ন, কারণ এই টপিকটা তো অলরেডি শেষ। সো দ্যাট ইজ অ্যাজিউমিং যে আপনি এই টপিকের উপর এখন অ্যাসেসমেন্টটা দিতে পারেন, যতটুকু পারেন আপনি দেন। টাইম টু টাইম তো আপনি আরেকটু ডেভেলপ করবেন, আন্ডারস্ট্যান্ডিং আরেকটু আপনার প্র্যাকটিস বাড়বে, দ্যাটস ফাইন। বাট আই উড রিকোয়েস্ট আপনারা যারা এখনো সাবমিট করেন নাই, প্লিজ আমাকে অ্যাসেসমেন্টের আনসারটা ইমিডিয়েটলি সাবমিট করেন। নাও লেটস স্টার্ট উইথ IFRS 15, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। এই জায়গাটাতে আমি ফার্স্টেই আপনাদেরকে একটু জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতে চাই, যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি রিগার্ডিং রেভিনিউ ভার্সেস ইনকাম। আমাকে যদি একটু বলেন যে আপনারা রেভিনিউ বলতে কি বুঝেন, ইনকাম বলতে আপনারা কি বুঝেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ অ্যান্ড ইনকাম, প্লিজ এনিওয়ান, ফ্লোর ইজ ওপেন। হ্যালো, মইন ভাই বলেন, রেভিনিউ এবং ইনকামের ডিফারেন্সটা কি, আপনার কাছে কি মনে হয়? জি, রেভিনিউ তো আমাদের টোটাল একটা কোম্পানির অথবা একটা অর্গানাইজেশন টোটাল সেলস অথবা টোটাল সার্ভিসটা হতে পারে। ওকে, আর ইনকামটা প্রবাবলি আপনার রেসিডুয়াল বটম লাইন যেটা থাকে আর কি আমাদের। ইয়েস, ইসটা। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। তাহলে আপনি যখন রেভিনিউ বলেন, রেভিনিউ মিনস এটা আপনার অর্ডিনারি কোর্স অফ বিজনেস থেকে, মানে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে যেই আর্নিংটা হয়। যেমন আপনি যে কথাটা বললেন, যাদের সার্ভিস প্রোভাইডিং এন্টিটি, মানে যারা সার্ভিস প্রোভাইড করে, তারা সার্ভিস প্রোভাইড করে যে আর্নিংটা করে এটি তার জন্য রেভিনিউ। আবার যে প্রোডাক্ট অথবা গুডস সেল করে, সে প্রোডাক্ট অথবা গুডস সেল করে যেই আর্নিংটা করে সেটাই তার জন্য রেভিনিউ। সো আমরা এক কথায় যদি বলি যে আমার ডে টু ডে অর্ডিনারি অ্যাক্টিভিটিস থেকে যে ইনকামটা হয় সেটাই আসলে রেভিনিউ। তার মানে হচ্ছে রেভিনিউ ইজ ওয়ান কাইন্ড অফ ইনকাম, আমরা বলি ইটস আ ইনকাম অফকোর্স। বাট ইনকামকে আমরা আবার একটু সেপারেটলি ডিফাইন করি এই কারণে যে আমার সবকিছু বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে আমরা আসলে ইনকাম অথবা নেট ইনকাম বলি। সবকিছু বলতে আমার অল এক্সপেন্সেস গুলো আমার বাদ দেওয়ার পর যেটা বেসিক্যালি আমার ইকুইটি হোল্ডারের সাথে কানেক্টেড, যেটাকে আমরা আসলে প্রফিট বলি। আবার ইনকামকে কিন্তু আমরা অন্যভাবেও ডিফাইন করি অনেক সময়। যেমন আপনি যদি এই কথাটা বলেন যে রেভিনিউ ইজ ওয়ান কাইন্ড অফ ইনকাম, এটাতে কোনো ভুল নাই। বাট অল ইনকাম ডাজ নট মিন রেভিনিউ। কারণ ইনকাম আমার অন্য আদার ইনকামও থাকতে পারে, যেটা আমার হয়তো বা রেভিনিউ থেকে না। যেমন ইনভেস্টমেন্ট ইনকামও থাকতে পারে, যেমন আমার ফাইন্যান্সিং ইনকামও থাকতে পারে, বাট দোজ আর নট দ্য রেভিনিউ। বাট আবার আপনি যদি ব্যাংকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ব্যাংক যেই ও যে ইন্টারেস্টটা পায় এটা কিন্তু ওর জন্য আবার রেভিনিউ। অথবা ব্যাংক যাকে আলটিমেটলি হচ্ছে লোন দেয় সেটার এগেনস্টে সে যে চার্জেস অথবা ইন্টারেস্ট গুলো কেটে রাখে, এটা কিন্তু তার জন্য একটা রেগুলার অর্ডিনারি কোর্স অফ বিজনেস থেকে ইনকাম আর্ন করে, সেটা তার জন্য রেভিনিউ। বাট আপনি অ্যাজ এ পার্সন যদি কোথাও কাউকে আলটিমেটলি ইনভেস্ট করেন, যেমন এফডি করেন, এটা কিন্তু আপনার জন্য আসলে রেভিনিউ না, এটা আপনার জন্য ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম। সো এই জায়গাটাতে আপনাকে একটু ক্লিয়ার হইতে হবে যে আমরা আজকে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ দ্য রেভিনিউ পার্ট,
এবং রেভিনিউ অ্যারাইজেস ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। তার মানে আপনার কাস্টমার থেকে যে ইনকামটা আপনি আর্ন করছেন, আপনার কাস্টমার থেকে যেই আর্নিংটা আপনি আর্ন করছেন, দ্যাট ইজ ইউর রেভিনিউ অ্যান্ড দ্যাট ইজ কল্ড আইএফআরএস 15। আমরা এটা অনেকেই জানি যে প্রিভিয়াসলি আইএফআরএস 15 আইএসবি যখন ইন্ট্রোডিউস করার আগে প্রিভিয়াসলি ইট ওয়াজ টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড টু দ্য রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। এইটার একটা ব্রেকডাউনটা আমরা একটু দেখে নিই যে আসলে প্রিভিয়াসলি আমার কোন কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে কনসোলিডেট করে কম্বাইন করে রিফাইন করা হয়েছে আইএফআরএস 15। সো ইফ ইউ সি অন দ্য স্ক্রিন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি এখানে দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল রেলেভেন্ট টু রেভিনিউ। একটা ছিল IS 18, that was a straightforward of revenue, and another was IS 11, construction contract। এই দুইটা রেভিনিউর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে আলটিমেটলি আপনার একসাথে করে কম্বাইন করে হয়েছে হচ্ছে আইএফআরএস 15। সো আপনি যদি এখানে আইএফআরএস 15টা পড়েন, আপনি আইএফআরএস 15 আমরা দেখবো আমাদের সিলেবাসে যেটা আছে সেখানে আমরা দুইটা পোর্শনের আসলে রেভিনিউ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমার IS 18 এর যে পার্টটা রিপ্লেস হয়েছে আরো আরো অনেক বেশি কি বলে বিজনেস মডেল ওরিয়েন্টেড, আরো আরো আপডেটেড হয়েছে, আরো বেশি আসলে লজিক্যাল হয়েছে। প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ সাম ফ্লস অন IS 18 এবং কিছু আসলে গ্যাপ ছিল, যেটা আসলে এখন কারেন্টলি ডাইনামিক বিজনেস ওয়ার্ল্ড চেঞ্জ হওয়ার কারণে আপনি দেখবেন যে আপনি ঠিক 15-20 বছর আগেও এই যে কুরিয়ার সার্ভিস, রাইড শেয়ারিং, এগুলা, তারপর হচ্ছে আপনার ই কমার্স, এগুলা কিন্তু এত পপুলার বিজনেস ছিল না। বাট ডিউ টু দা টেকনোলজি আপগ্রেড অ্যান্ড ডিউ টু দা বিজনেস মডেল চেঞ্জেস, এগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। সো সেই ক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু আমার আলটিমেটলি আইএফআরএস 15 এর একটা ইন্ট্রোডাকশন দরকার ছিল এবং IS 18 এর রিপ্লেসমেন্টও দরকার ছিল। দ্যাটস ওয়াই IASB কেম আপ উইথ আ নিউ কনসেপ্ট অফ রেভিনিউ উইথ কন্ট্রাক্ট ফ্রম কাস্টমার। সো আমার রেভিনিউ এইটা দুইটা ক্যাটাগরিতে আমরা আগে দেখতাম, একটা হচ্ছে আমার IS 18 আর এটা ছিল কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। তার মানে আমরা আইএফআরএস 15 এ এই দুইটা জিনিসই দেখবো। সো আজকে আমরা ফার্স্টলি দেখবো হচ্ছে আমার IS 18 এর যেই রিপ্লেসমেন্ট পার্টটুকু হয়েছে সেইটুকু আমরা ট্রাই করব। আরেকটা হচ্ছে যেটা আমার রেভিনিউ ফ্রম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, লাইক কোন একটা কনস্ট্রাকশন কোম্পানি তারা তাদের রেভিনিউটাকে কিভাবে রেকগনাইজ করে ওভার দ্য টাইম, সেটাই আমরা আজকে ইনশাআল্লাহ ট্রাই করব দেখার জন্য। ওকে, অ্যান্ড কেন এটা ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন। রেভিনিউ আপনারা যদি একটু জাস্ট একটা স্টেটমেন্টটাকে রিকল করেন, ভিজুয়ালাইজ করেন, আপনাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের একদম ফার্স্ট টপ আইটেমটাই কিন্তু রেভিনিউ। ইফ ইউ সি, রেভিনিউ কিন্তু আপনার কোম্পানির সব থেকে সিগনিফিকেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পোর্শন, যেটার উপর বেস করে কোম্পানির অনেক কিছু আসলে টপ লাইন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কোম্পানির অনেক ইমপ্রেশন, কোম্পানির মার্কেট ক্যাপ, কোম্পানির ভ্যালুয়েশন, অনেক কিছু আলটিমেটলি রেভিনিউ কত তার উপর আসলে এটা ম্যানিপুলেট হয়। সো সেই ক্ষেত্রে এটার উপর যেহেতু একটা আলাদা স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডারদের ফোকাস থাকে, সো আপনি এই জায়গাটাতে যদি ঠিকঠাক মতো আইএফআরএস এর অ্যাপ্লিকেশনটা ইমপ্লিমেন্টেশনটা না করতে পারেন, দ্যাট উইল বি আ প্রবলেম ফর ইউর shareholder, for your users of the financial statements. That's why এইটা যেহেতু সরাসরি মার্কেট ক্যাপের সাথে কানেক্টেড, এই জন্য এইটাকে একটু আলাদা করে আপনাকে ফোকাস দিতে হবে টু রেকগনাইজ রেভিনিউ। অ্যান্ড এই ফোকাসটা দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারা এই নতুন কনসেপ্টটা নিয়ে আলটিমেটলি ইমপ্লিমেন্ট করেছে লাস্ট 5-6 বছর আগে। 2018 এর দিকে এটা নিয়ে কথাবার্তা শুরু হয়, 20 থেকে এটা আসলে প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয়। সো এখন ফুল ফেজেই সবাই আসলে আইএফআরএস 15টা ফলো করে। দিস ইজ নট আ নিউ স্ট্যান্ডার্ড এনিমোর, এটা সবাই খুব ফ্যামিলিয়ার এই আইএফআরএস 15টার সাথে। সো লেটস স্টার্ট উইথ দ্য আইএফআরএস 15। আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা শেষ করলাম যে কেন আইএফআরএস 15টা আসলো, এটার ব্রেকডাউনটা কি ছিল, মানে কোন কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে কম্বাইন করে আইএফআরএস 15টা করা হয়েছে। নাও let's start with the steps to recognize your revenue. You see, আমরা আমাদের যে আর্টিকেলটা শেয়ার করেছিলাম ওই আর্টিকেলটার নামও ছিল কিন্তু 5 স্টেপ মডেল টু রেকগনাইজ রেভিনিউ। মানে হচ্ছে আমরা যে কোনো কোম্পানি হোক, সেটা হোক সার্ভিস, সেটা হোক ম্যানুফ্যাকচারিং, সেটা হোক রিটেল, এনি সর্ট অফ কোম্পানির রেভিনিউ
রেকগনাইজ করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই অ্যাজ পার আইএফআরএস 15 5 স্টেপস মডেল পাস করতে হবে, মানে হচ্ছে এই 5টা স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে টু রেকগনাইজ এনি রেভিনিউ। অ্যান্ড আপনাদের জন্য মেইন ইম্পর্টেন্ট কাজ হবে এই স্টেপ 5টা সিকোয়েন্সিয়ালি মনে রাখা। মুখস্থ বলতে পারেন, মেমোরাইজ বলতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, হোয়াট এভার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য 5 স্টেপ মডেল টু রেকগনাইজ রেভিনিউ। তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু স্টেপ গুলোর নামটা একটু দেখে ফেলি এবং তারপর আমরা প্রত্যেকটা স্টেপ নিয়ে আলাদা আলাদা করে কথা বলবো, এন্ড দেন আমরা এটার একটা রেলেভেন্ট এক্সাম্পল দেওয়ার ট্রাই করব টিপিক্যাল ট্র্যাডিশনাল বিজনেসের পার্সপেক্টিভে, এন্ড দেন আমরা ট্রাই করব আরেকটু কমপ্লিকেটেড সিনারিও রেভিনিউ গুলা কিভাবে রেকগনাইজ করতে হয় বিজনেস পার্সপেক্টিভ থেকে এবং আমার অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে, সেইটাকে আজকে অ্যাড্রেস করার ট্রাই করব। এন্ড নেক্সট প্ল্যান ইজ আমার আগামী ক্লাসে আমরা যেটা করব যে এইটার নেক্সট যে টপিকটা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, সেটা আমরা ইনশাল্লাহ ট্রাই করব শেষ করার। সো লেটস সি আমার এখানে আসলে স্টেপ গুলো কি কি। আপনারা অনেকেই হয়তো বা এটা জানেন, যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়ে আসছেন তাদের এটা জানার কথা। F3 তেও কিন্তু এই টপিকটা আপনাদেরকে রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি একটা একটা করে দেখেন, স্টেপ 1, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট। তার মানে স্টেপ 1, আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার। তার মানে আমরা অবশ্যই আমার কাস্টমারের সাথে একটা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করব। নাও কোয়েশ্চেন ইজ, এই কন্ট্রাক্টটা কি অলওয়েজ রিটেনই হবে? না, নট নেসেসারিলি। এই এগ্রিমেন্টটা, এই কন্ট্রাক্টটা অলওয়েজ রিটেন হতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। বাট কন্ট্রাক্টটা হতে হবে আনঅ্যাভয়েডেবল, মানে হচ্ছে যেখানে বোথ পার্টি অ্যাগ্রি করছে, লাইক দ্য কোম্পানি অ্যান্ড দ্য কাস্টমার, তারা যেটাতে অ্যাগ্রি করেছে তারা তাদের রেসপেক্টিভ অব্লিগেশন, তাদের রেসপেক্টিভ প্রমিস যেন স্যাটিসফাই করে, দ্যাট ইজ কল কন্ট্রাক্ট। তার মানে ফার্স্টে আপনাকে কন্ট্রাক্টটা আইডেন্টিফাই করতে হবে যে আপনাদের কন্ট্রাক্টটা কি। যেমন আপনি যদি টিপিক্যালি চিন্তা করেন যে আমি হয়তোবা কোন একটা ওয়াটার বোতল অথবা সফট ড্রিঙ্কস এর বিজনেস করি, তার মানে আমাকে মঈন ভাই যদি 100 বোতল ওয়াটার বোতলের অর্ডার দেয়, এই যে সে আমাকে অর্ডারটা দিল, এটা ইমেইলেও হতে পারে, এটা ফোনেও হইতে পারে, এটা টেক্সটেও হইতে পারে, এটা অফিসিয়াল ভাবেও আমাকে চিঠি পাঠাইতে পারে, হোয়াট এভার, অনেক ওয়েতেই তো হয়। বাট টিপিক্যালি বড় বড় বিজনেস গুলোর জন্য তো একটা অফকোর্স একটা প্রসিডিউর ফলো করে, লেটার ফলো করে, কোটেশন ফলো করে আমার এই কন্ট্রাক্ট গুলো হয়। বাট নর্মাল বিজনেস গুলোর ক্ষেত্রে এত ফর্মালিটি অনেক সময় থাকে না। এই জন্যই আমরা বললাম যে ইট ডাজেন্ট মিন অলওয়েজ কন্ট্রাক্টটা আমাদের রিটেন হইতে হবে, এটা ভার্বালিও হইতে পারে, ওরালিও হইতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাকে ফার্স্টে মঈন ভাই একটা অর্ডার দিল, এই অর্ডারটাকেই আমরা বেসিক্যালি কন্ট্রাক্ট বলতেছি বিটুইন কাস্টমার এন্ড দ্য কোম্পানি। সো আই এম দ্য কোম্পানি, মঈন ভাই ইজ দ্য কাস্টমার ফর মাই কোম্পানি। তাহলে এখন আমি কি কন্ট্রাক্টটা আলটিমেটলি এন্টার করলাম? আমি 100টা ওয়াটার বোতল আলটিমেটলি দিব মঈন ভাইকে। সো এটাই আমরা নেক্সট স্টেপে বুঝবো যে আসলে সেকেন্ড স্টেপটা কি। আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। এই যে একটু আগে আমরা যে কথাটা বলছিলাম, তার মানে ফার্স্টে আমরা কোন কন্ট্রাক্ট হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করব। সেকেন্ড হচ্ছে আমি আইডেন্টিফাই করব এই যে কন্ট্রাক্টটা হলো আমাদের মধ্যে, এই কন্ট্রাক্টের মধ্যে কে কি প্রমিস করেছে। আপনি একটু টিপিক্যালি চিন্তা করে দেখেন, আমাদের যে কন্ট্রাক্টটা মঈন ভাইয়ের সাথে হলো, সেখানে আমরা কি কন্ট্রাক্টটার মধ্যে প্রমিস করলাম? আমার প্রমিস কি? আমার প্রমিস হচ্ছে আমি তাকে 100টা ইনটেক ওয়াটার বোতল ডেলিভার করব, এটা হচ্ছে আমার প্রমিস, মানে এটা হচ্ছে আমার অব্লিগেশন। ওকে, তো অব্লিগেশন মানে কি? অব্লিগেশন ডাজেন্ট মিন যে এটা আপনার জন্য অপশন, এটা আপনার জন্য একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন যেটা আপনাকে কমপ্লাই করতে হবে টু কমপ্লাই উইথ দ্য কন্ট্রাক্ট। আর মঈন ভাইয়ের অব্লিগেশনটা কি? মঈন ভাই এটা রিসিভ করবে এবং আমাকে ডিউ টাইমে আমার পেমেন্টটা পে করবে। তার মানে এই হচ্ছে বেসিক্যালি আমার অব্লিগেশন। ওকে, এখন এখানে আমার অব্লিগেশন কিন্তু একটা, মানে কি একটা বলতে আমরা বুঝাচ্ছি, হ্যাঁ আমি 100 বোতল দিব, বাট আমি যখনই 100টা বোতল দিয়ে দিব তখনই আমার অব্লিগেশনটা আলটিমেটলি স্যাটিসফাই হবে, অথবা তখনই আমার অব্লিগেশনটা ফুলফিল হবে। এখন যদি এখানে আমাকে যেহেতু
পারফরমেন্স অব্লিগেশনটা আইডেন্টিফাই করতে হবে, একটু ভালো করে খেয়াল করি। পারফরমেন্স অব্লিগেশন একটাও হতে পারে, আবার একের অধিকও হতে পারে, মানে একটার বেশিও হতে পারে। নাও মাই কনসার্ন ইজ যে একটা যদি হয় আমি সিনারিওটা বুঝলাম, বাট একের অধিক পারফরমেন্স অব্লিগেশন হবে, এইটার সিনারিওটা কি? এইটার সিনারিওটা হচ্ছে, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনি অন্য একটা বিজনেস মডেলের কথা চিন্তা করেন। সে ফর এক্সাম্পল আমি ল্যাপটপ সেল করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এইটার মেইনটেনেন্স সার্ভিসটাও সেল করি, মানে হচ্ছে ল্যাপটপের ইয়ারলি একটা মেইনটেনেন্স অথবা সার্ভিস যেটা লাগবে সেটা আমি সেল করি। আবার অন্য একটা জায়গায় যদি আমি চিন্তা করি, যেমন এই ক্ষেত্রে আমি আগের ক্ষেত্রে বলে রাখি, তার মানে আগের ক্ষেত্রে আমার জন্য দুইটা পারফরমেন্স অব্লিগেশন। একটা হচ্ছে আমি আমার কাস্টমারকে ল্যাপটপটাও দিব, আবার ইয়ারলি তার যদি কোনো ল্যাপটপের প্রবলেম হয় এই সার্ভিসটাও আমি তাকে করে দিব, অফকোর্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিস অর ডিসকাউন্টেড ফিস অর বান্ডেল হোয়াটএভার যেটাই হোক। এটা হচ্ছে দুইটা পারফরমেন্স অব্লিগেশন, খেয়াল করে দেখেন। তার মানে এখানে কোম্পানির জন্য অব্লিগেশন দুইটা, একটা হচ্ছে তাকে ল্যাপটপটাও ডেলিভার করতে হবে, আবার ইয়ারলি তাকে সার্ভিসটাও দিতে হবে। সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে, তার মানে কাস্টমারকে দুইটা অব্লিগেশন দিবে কোম্পানি। আবার আরেকটা এক্সাম্পল যদি আমরা রেলেভেন্ট এক্সাম্পলের কথা বলি, কোম্পানির পার্সপেক্টিভে যেরকম হয়, যে আমি একটা সফটওয়্যার কিনলাম কোন একটা সফটওয়্যার কোম্পানি থেকে, একটু খেয়াল করেন, অথবা আমি আমি সফটওয়্যার কোম্পানি, এইভাবেও চিন্তা করতে পারেন যে অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি আমি আমার কাস্টমারকে সফটওয়্যারটাও ইনস্টল করে দিব, মানে সফটওয়্যারটাও ডেভেলপ করে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ এই সফটওয়্যারের অ্যানুয়াল মেইনটেনেন্স অ্যান্ড অ্যানুয়াল কোনো সার্ভিস অর মেইনটেনেন্স যদি কোনো কিছু লাগে সেটাও আমি দিব। তার মানে সফটওয়্যার ইনস্টল করে দেওয়া, সফটওয়্যার ডেভেলপ করে দেওয়া আমার একটা প্রমিস, আবার ওই সফটওয়্যার ডেভেলপ হওয়ার পর, ইনস্টল হওয়ার পর ওই সফটওয়্যারটার মেইনটেনেন্সটাও আমার একটা প্রমিস। তো এইটাকে আমরা বলি মোর দেন ওয়ান অব্লিগেশন। সো আপনাদের এক্সামে এইরকম সিনারিওই বলবে, ল্যাপটপের এক্সাম্পল বলবে, সফটওয়্যার কোম্পানির এক্সাম্পল বলবে। সো এইটা আপনাকে বুঝতে হবে যে আমার স্টেপ টুতে আমি যখন আইডেন্টিফাই করব পারফরমেন্স অব্লিগেশন, এই পারফরমেন্স অব্লিগেশনটা একটাও হতে পারে কোম্পানির জন্য, একের অধিকও হতে পারে, এবং আপনাকে এটার উপর বেস করেই পরবর্তী স্টেপ গুলোকে প্ল্যান করতে হবে। তাহলে স্টেপ টু আমরা দেখলাম, আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন। স্টেপ থ্রি, ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। অফকোর্স আমি যখন মঈন ভাইকে ওয়াটার বোতল দিব, আমি তো আর তাকে ফ্রি দিব না, তার মানে 100টা ওয়াটার বোতল আমি বললাম 10 টাকা করে। ওকে, তাহলে 10 × 100, এই যে আমি 10 টাকা করে পার ওয়াটার বোতল তার থেকে নিব, এই প্রাইসটাকে আমরা বলছি ট্রানজেকশন প্রাইস। এবং এটা আমাকে ডিটারমাইন করতে হবে, যাতে করে আমি এটার উপর বেস করেই আলটিমেটলি আমার, কেননা আমি যখন রেভিনিউ রেকগনাইজ করব, আই নিড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্যাট অ্যামাউন্ট অ্যাকচুয়ালি দ্য ট্রানজেকশন প্রাইস। তার মানে আমরা তিনটা স্টেপ দেখলাম। স্টেপ ওয়ান আমরা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করব, স্টেপ টু আমরা পারফরমেন্স অব্লিগেশনটাকে আইডেন্টিফাই করব, স্টেপ থ্রি আমরা ট্রানজেকশন প্রাইসটাকে ডিটারমাইন করব। এবং ট্রানজেকশন প্রাইস ডিটারমাইন করার সময় খেয়াল করবেন, এখানে যদি কোনো আমার ভেরিয়েবল কম্পোনেন্ট থাকে, যেমন ডিসকাউন্টের যদি কন্ডিশনাল কোনো কম্পোনেন্ট থাকে, সেটা আমরা কনসিডার করব না। আলটিমেটলি আমার যদি কোনো ট্রেড ডিসকাউন্ট থাকে, সেটা কনসিডার করার পর যে প্রাইসটা, সেটাকে আমরা এখানে আসলে কনসিডারেশনে আনবো। তার মানে ভেরিয়েবল কোনো কনসিডারেশন, মানে কন্ডিশনাল কোনো ট্রানজেকশন প্রাইস, সেটা আমি যখন কন্ডিশনটা ফুলফিল করব তখনই এটা আমার জন্য ট্রানজেকশন প্রাইস ডিটারমাইন হবে, এর আগে না। নাম্বার থ্রি গেল। নাম্বার ফোর ইজ allocate the transaction price to performance obligation in the contracts। একটু ভালো করে খেয়াল করেন, আমরা একটু আগে বললাম যে আমার পারফরমেন্স অব্লিগেশন কন্ট্রাক্টে একও হতে পারে, একের অধিকও হতে পারে। নাও আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, যদি পারফরমেন্স অব্লিগেশন একটা হয়, তাহলে কি আর অ্যালোকেট করার কোনো দরকার পড়ে? হোয়াট ডু ইউ থিঙ্ক? নট রিকোয়ার্ড ভাইয়া। যদি আমার পারফরমেন্স অব্লিগেশন একটা হয়, তার মানে একটা ডিভাইডেড একটা, এটা তো আর অ্যালোকেট করার কোনো দরকার নাই, অ্যালোকেট করার কোনো প্রয়োজন নাই। তার মানে অ্যালোকেশনটা কখন লাগে? অ্যালোকেশনটা লাগে
যখন পারফরমেন্স অব্লিগেশন মোর দেন 1 হয়। তার মানে স্টেপ 4 এর সাথে স্টেপ 2 এবং 3 কিন্তু একটা কোরিলেশন আছে। সো এটা একটু ভালো করে খেয়াল করব আমরা, যে আমরা প্রাইস অ্যালোকেশনটা তখনই করব যখন পারফরমেন্স অব্লিগেশন মোর দেন 1 হবে। প্লিজ এই জায়গাটায় আমরা একটু খেয়াল করব যে আমরা তখনই এটার অ্যালোকেশনটা করব, তখনই আমরা অ্যালোকেশনে হাত দিব যখন এইটা আমার স্টেপ 2 তে আমি দেখব পারফরমেন্স অব্লিগেশন মোর দেন 1। ওকে, নাও স্টেপ 5। স্টেপ 5 ইজ আমার, এটাই হচ্ছে ফাইনাল স্টেপ, এটাই হচ্ছে আমার আলটিমেট স্টেপ টু রেকগনাইজ মাই রেভিনিউ। ওকে, এবং এখানেই বেসিক্যালি আমরা এসে কনফিউশনে পড়ে যাই যে আসলে আমি কোন রেভিনিউটা, কতটুকু রেভিনিউ কখন রেকগনাইজ করব। জাস্ট আমরা এক্সাম্পল দিব, অনেকগুলো এক্সাম্পলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোন সিচুয়েশনে আমি রেভিনিউ কতটুকু কখন রেকগনাইজ করব। নাও স্টেপ 5 আমাকে যেটা বলছে যে আই ক্যান রেকগনাইজ মাই রেভিনিউ অনলি দ্য কোম্পানি স্যাটিসফাই আ পারফরমেন্স অব্লিগেশন। মানে এক কথায় আমি যে প্রমিসটা করেছি আমার কাস্টমারকে, আমার যে অব্লিগেশনটা ছিল আমার কাস্টমারের প্রতি, আমি ঠিক যখন এটাকে স্যাটিসফাই করতে পারবো, আমি যখন আমার পারফরমেন্স অব্লিগেশনটা ফুলফিল করতে পারবো টুয়ার্ডস মাই কাস্টমার, on that moment I can recognize my revenue only। তার মানে আমি আমার এই রেভিনিউ রেকগনিশনের জন্য অবশ্যই আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট স্টেপ 5, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু স্যাটিসফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন। পারফরমেন্স অব্লিগেশনটা স্যাটিসফাই কিভাবে হয়? সিম্পল কথা, আপনি এখানে খুব সিম্পল ভাবে মনে রাখবেন। পারফরমেন্স অব্লিগেশন তখনই স্যাটিসফাই হবে যখন আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করেন, কোনো গুডস যদি আপনি সেল করেন, অথবা কোনো সার্ভিস যদি আপনি ডেলিভার করেন, যখন এইটার ফুল কন্ট্রোলটা ট্রান্সফার হয়ে যাবে ফ্রম সেলার টু বায়ার। মানে হচ্ছে যখন এটার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার হয়ে যাবে, তখন আমি এটার রেভিনিউ রেকগনাইজ করতে পারবো অনলি। তার মানে যদি আমি পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই না করি, যখন স্যাটিসফাই করব তখন আমি এটাকে রেকগনাইজ করতে পারবো রেভিনিউ হিসাবে, এর আগে না। আমি তিনটা সেপারেট এক্সাম্পল দিয়েছিলাম পারফরমেন্স অব্লিগেশনে, তিনটা সেপারেট এক্সাম্পলে আমি আপনাদেরকে সিনারিওতে আমরা এক্সাম্পল গুলোর অ্যান্সারটা চিন্তা করি। ফার্স্ট সিনারিও আমি বলেছিলাম যে মঈন ভাইকে আমি 100টা ওয়াটার বোতল সেল করব, তাহলে এটা আমার ছিল কন্ট্রাক্ট, আমি আইডেন্টিফাই করছি আমার কন্ট্রাক্ট মঈন ভাইয়ের সাথে। দেন আমার অব্লিগেশনটাকে আমি আইডেন্টিফাই করছি, আমার অব্লিগেশন হচ্ছে ওয়াটার বোতল গুলা ডেলিভার করা, এবং মঈন ভাইয়ের অব্লিগেশন হচ্ছে এটার এগেনস্টে আমাকে পেমেন্টটা ডিউ টাইমে দেওয়া অ্যাজ পার দা পেমেন্ট টার্মস। দেন আমরা ট্রানজেকশন প্রাইসটা ডিটারমাইন করেছি, আমরা অ্যালোকেট করেছি ট্রানজেকশন প্রাইস। এখানে অ্যালোকেশনের দরকার হয় নাই, কেননা এখানে আমার কোনো অ্যাপ্লিকেশন একটার বেশি ছিল না। এখন আমি কখন এই রেভিনিউটা রেকগনাইজ করতে পারবো? যখন আমি আমার ওয়্যার হাউস থেকে ওয়াটার বোতলগুলো মঈন ভাইয়ের ওয়্যার হাউস আর মঈন ভাইয়ের অফিস প্রেমিসেসে আমি যখন পাঠাই দিব, এবং যখন এই ডেলিভারিটা হয়ে যাবে এবং মঈন ভাই যখন অ্যাকনলেজ করবে যে সবগুলো গুডস ঠিকঠাক মতো করে দেওয়া হয়েছে, দ্যাটস মোমেন্ট অ্যাকচুয়ালি মাই অব্লিগেশন স্যাটিসফাইস, রাইট? আমার এই অব্লিগেশন কিন্তু তখনই স্যাটিসফাই হয়ে গেছে। এই যে আমি যখন ওয়াটার বোতলগুলো পাঠাই দিছি ইন টেক ওয়াটার বোতল, that moment I satisfied the performance obligation from my side, and that moment I can recognize my revenue 100টা ওয়াটার বোতল ইনটু 10 টাকা করে। এটা কি আমরা ক্লিয়ার? এই যে ট্র্যাডিশনাল মডেল গুলাতে আমরা রেভিনিউ কিভাবে রেকগনাইজ করতাম অথবা কিভাবে রেকগনাইজ করা উচিত, জি ভাইয়া। এটাতে কিন্তু আসলে কোনো কনফিউশন নাই। কনফিউশন অথবা কমপ্লিকেসি অ্যারাইজ করবে পরের সিচুয়েশন দুটোতে। একটা হচ্ছে আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা কম্পিউটার ল্যাপটপ সেল করি, আবার আমি সার্ভিস সেল করি, সার্ভিস মেনটেনেন্সটাও সেল করি, মেনটেনেন্স অ্যান্ড সার্ভিস। তো আমি আমার কাস্টমারের কাছ থেকে যদি টাকা পাই, তার মানে আমি খেয়াল করলাম একটা ট্রানজেকশনটা এমন হলো যে আমার কাস্টমারের সাথে আমার কন্ট্রাক্ট হলো, কন্ট্রাক্টটার মধ্যে অব্লিগেশন হচ্ছে আমি আমার কাস্টমারকে ল্যাপটপ দিব,
প্লাস আমি তাকে ইয়ারলি মেইনটেনেন্স সার্ভিস দিব। দুইটা অব্লিগেশন আমার। 3 নাম্বার হচ্ছে ট্রানজিশন প্রাইস। ট্রানজিশন প্রাইস হচ্ছে আমার ল্যাপটপের জন্য আমি তার থেকে 1 লাখ টাকা নিব, অ্যান্ড আমার মেইনটেনেন্সের জন্য 3 বছরের মেইনটেনেন্স আমি তাকে দিব। প্রতি বছর আমি তাকে 10,000 টাকা করে মেইনটেনেন্স চার্জ করব। তার মানে 1 লাখ, এটা হচ্ছে ফর ল্যাপটপ। এই অ্যালোকেশনটা আমাকে করতে হবে। অ্যান্ড 10,000 টাকা করে পার মান্থ, এটা সরি পার ইয়ার, এটা হচ্ছে ফর মেইনটেনেন্স। তার মানে এই এই অ্যালোকেশনটাকে আমরা বলেছি স্টেপ 4। তাহলে এখন আমি যদি পুরো 1,30,000 টাকা রিসিভ করে ফেলি আমার কাস্টমারের কাছ থেকে, খেয়াল করে দেখেন, এই 1,30,000 টাকা আমি যখন রিসিভ করেছি, ওই মোমেন্টে আমি আমার অব্লিগেশনটা দেখবো যে আমি কতটুকু অব্লিগেশন স্যাটিসফাই করেছি। খেয়াল করবেন, তার মানে আমি যদি ফার্স্টে তাকে ল্যাপটপটা দিয়ে দিই, তার মানে ল্যাপটপটা যখন হ্যান্ড ওভার হবে, ল্যাপটপটা যখন আমি ডেলিভার করে দিব উইথ আ গুড কোয়ালিটি, ঠিক দ্যাট মোমেন্ট আই ক্যান রেকগনাইজ মাই রেভিনিউ, রাইট? তার মানে ল্যাপটপের জন্য আমার রেভিনিউ রেকগনিশনটা ইনস্ট্যান্ট হবে দ্য মোমেন্ট আই ডেলিভার দ্য ল্যাপটপ টু মাই কাস্টমার। বাট সার্ভিস মেইনটেনেন্সের জন্য আমি তখনই রেভিনিউটা রেকগনাইজ করব যখন আমার 1 বছর সার্ভিস ইয়ার কমপ্লিশন হবে। তার মানে যখন 1 ইয়ার শেষ হয়ে যাবে, তখনই আমি আমার ওই প্রতি বছর, তার মানে এখানে আমার দুইটা পয়েন্ট, আমরা একটা পয়েন্ট হচ্ছে বললাম ল্যাপটপ সেল, যেটা রেভিনিউটা আমরা ইমিডিয়েটলি রেকগনাইজ করে দিতে পারবো। তার মানে আমার পারফরমেন্স অব্লিগেশনটা ইমিডিয়েটলি আমার স্যাটিসফাই হয়। বাট সার্ভিস মেইনটেনেন্সটা কিন্তু আমার ইমিডিয়েটলি স্যাটিসফাই হচ্ছে না। এইটা আমার স্যাটিসফাই হচ্ছে ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ইয়ার, ওভার দ্য টাইম। তার মানে যেটা ওভার দ্য টাইম হয়, তার মানে আমি যখন ওইটা কমপ্লিট করব, যখন অব্লিগেশনটা স্যাটিসফাই হবে, দ্যাট মোমেন্ট উই ক্যান রেকগনাইজ আওয়ার রেভিনিউ। তার মানে যখন আমার ফার্স্ট ইয়ার শেষ হবে, আই ক্যান রেকগনাইজ ফার্স্ট ইয়ার অফ সার্ভিস মেইনটেনেন্স রেভিনিউ। সেকেন্ড ইয়ার যখন শেষ হবে, আই ক্যান রেকগনাইজ সেকেন্ড ইয়ারের সার্ভিস রেভিনিউ। থার্ড ইয়ার যখন শেষ হবে, আমি থার্ড ইয়ারের রেভিনিউটা রেকগনাইজ করতে পারবো ফর সার্ভিস মেইনটেনেন্স। বাট মাই কোয়েশ্চেন ওয়াজ, অর মাই পয়েন্ট ওয়াজ, আমি তো পুরোটা রিসিভ করে ফেলেছি, 1,30,000 টাকা আমার ব্যাংকে চলে আসছে। তাহলে 1,30,000 যদি আমার ব্যাংকে চলে আসে, খেয়াল করে দেখেন, তার মানে আমার ব্যাংক ডেবিট হয়ে গেছে 1,30,000, বাট আই ক্যান রেকগনাইজ মাই রেভিনিউ অনলি 100,000 এট দ্য পয়েন্ট অফ ডেলিভারিং ল্যাপটপ। তার মানে এর মধ্যে আমার রেভিনিউ হচ্ছে 1 লাখ, বাকি 30,000 কিন্তু আমার এখনো রেভিনিউ হয় নাই। এই যে বাকি 30,000 যে এখনো রেভিনিউ হয় নাই, এটাকেই আমরা বলি আনআর্ন রেভিনিউ অর ডেফার্ড ইনকাম। তার মানে যতটুকু রেভিনিউ আমার এখনো আর্ন হয় নাই, বাট উই হ্যাভ রিসিভড দ্য মানি, দ্যাট ইজ কল্ড আনআর্ন রেভিনিউ অর ডেফার্ড ইনকাম। তার মানে আমার ডাবল এন্ট্রিটা আমরা দেখছি, কোনো ওরই এটা নিয়ে টেনশন করার কিছু না। আমি জাস্ট এক্সাম্পল গুলো একটা একটা করে ডিসকাশনে যাব। আমরা জাস্ট স্টেপটা ডিসকাশনের জন্য যতটুকু রেলেভেন্ট, ততটুকুই আমরা কথাটা বলছি, ইলাস্ট্রেশন গুলো আমরা দেখবো। তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে আসলে? আমার ডাবল এন্ট্রি দাঁড়াচ্ছে, আমার ব্যাংক ডেবিট 130,000, revenue credit 100,000, and deferred income credit 30,000। এই deferred ইনকামটাই সাবসিকুয়েন্টলি কমে যাবে প্রত্যেক বছর যখন আমি আমার এটাকে রেভিনিউ হিসাবে ট্রান্সফার করে দিতে পারবো। ফার্স্ট ইয়ারে আমার রেভিনিউ ডেবিট 10,000, ডেফার্ড ইনকাম ডেবিট, রেভিনিউ ক্রেডিট 10,000, দেন ডেফার্ড ইনকাম থেকে যাচ্ছে 20,000। নেক্সট ইয়ারে হচ্ছে রেভিনিউ credit, deferred income debit, and then 10,000, same entry in third year. So that is how it works, and that's the model of 5 steps model. So now আমরা এই 5 steps মডেল ফলো করি, আমরা প্রত্যেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, প্রত্যেকটা কোম্পানির আমরা স্টেটমেন্ট প্রেজেন্টেশনটা 15 অনুযায়ী রেভিনিউটা রেকগনাইজ করি। সো আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে এই জায়গাটাতে, আমরা আগে একটু অ্যাড্রেস করে নিতে চাই। অ্যান্ড বিফোর অ্যাড্রেসিং দিস, আমি একটু আপনাদের থেকে শুনতে চাই যে 5 স্টেপস মডেলটা আপনারা সিকোয়েন্সিয়ালি আমাকে একটু বলতে পারেন কিনা, জাস্ট একটু ট্রাই করে দেখেন। আহ দেওয়ান রাহাত, রাহাত কি আছেন ভাই আমাদের সাথে? জি ভাইয়া। ভাই একটু কি ট্রাই করা যায় যে 5 স্টেপস মডেল আমরা যেটা বললাম, এটা একটু সিকোয়েন্সিয়ালি বলার ট্রাই করতে পারেন?
হ্যালো, হ্যাঁ বলেন না। আর কি দেখতে হবে ভাই আমার? আচ্ছা, লাবিব। জি স্যার, ট্রাই করতে পারি। একটু ট্রাই করেন না ভাইয়া, দেন মঈন ভাই রেডি হয়ে থাক। আমাদের কন্ট্রাক্টটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য সেপারেট পারফরম্যান্স অব্লিগেশনস, রাইট দেন ট্রানজাকশন প্রাইসটা ডিটারমাইন করতে হবে। রাইট তারপর হচ্ছে পারফরম্যান্স অব্লিগেশনের সাথে ট্রানজাকশন প্রাইসটা অ্যালোকেট করতে হবে। আর রাইট হচ্ছে আহ, যখন পারফরম্যান্স অব্লিগেশন গুলো স্যাটিসফাইড হবে তখন আমরা রেভিনিউ রেকগনাইজ করতে পারবো। রাইট, পারফেক্ট পারফেক্ট। তার মানে আপনি অলরেডি কিন্তু রেভিনিউ রেকগনিশনের যে থিওরিটিক্যাল পার্টটুকু যদি আসে আপনার এক্সামে, এখান থেকে কোনো অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন, এটা ইউ ক্যান আনসার ডিরেক্টলি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সিঙ্গেল এন্টিটি যদি আপনাদের প্রিপেয়ার করতে বলে এক্সামে, যদি সিঙ্গেল এন্টিটি প্রিপারেশন আসে, দেয়ার ইজ আ হাই চান্স আপনার আইফারএস 15 থেকে 2 থেকে 3 মার্কের একটা অ্যাডজাস্টমেন্ট আপনাকে দিবে। সো এটা একটু ভালো করে ফোকাস নিয়ে আসলে পড়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আই ট্রুলি বিলিভ আপনারা এখান থেকে 2 থেকে 3 মার্ক যদি চলে আসে সেকশন সি তে, এ বি তে তো আসে অনেক সময় দেখা যায় আইফারএস 15 এবং আরেকটা আইএস কম্বাইন করে টোটাল 10 মার্কের কোয়েশ্চেন চলে আসে সেকশন বি তে। সো দ্যাটস ওয়াই আইফারএস 15 ইজ মাচ ইম্পর্টেন্ট। আমরা এরপরে এটার আসলে ওই স্টাডি হাবের প্র্যাকটিসটাতে চলে যাব, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড স্টাডি হাবের কোয়েশ্চেন গুলো কি কি থাকে আসলে এটার রিলেভেন্ট। এন্ড আপনারা বাসায় এটার রেসপেক্টিভ বিপিপি এক্সাম কিট থেকে যে কোয়েশ্চেন গুলো আছে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন, সেগুলো অবশ্যই কভার করবেন সাইমultaneously। সো দ্যাটস দ্য প্ল্যান। আমরা এখন যেহেতু সেকশন এ বি এবং সি এর পয়েন্টটা নিয়ে কথা বলছি, আইএস গুলো নিয়ে কথা বলছি, বিকজ উই হ্যাভ ডান উইথ দ্য গ্রুপ, উই হ্যাভ ডান উইথ দ্য রেশিও রিলেটেড টু গ্রুপ। সো নাও ইটস পার্ট অফ সিঙ্গেল এন্টিটি। সো এটার এক্সাম প্ল্যানটাও আমাকে মাথায় রাখতে হবে, কিভাবে আমরা প্ল্যান করব। নাও মইনুল ভাই, মইন ভাইয়া একটু যদি আমাকে বলেন এই স্টেপ গুলা কি। জি ভাইয়া, হুম, প্রথমত হচ্ছে আমাদের কন্ট্রাক্টটাকে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে রাইট পারফরমেন্স অব্লিগেশন গুলোকে আইডেন্টিফাই করা, দেন রাইট হচ্ছে আমাদের একটা প্রাইস সিলেক্ট করা, যদি কোনো প্রাইসের মানে মাল্টিপল প্রাইস থাকে সেটাকে প্রাইস অ্যালোকেশনস করা, লাস্ট রাইট। হচ্ছে রিভিনিউ রিকগনাইজ করা রেভিনিউ রেকগনাইজ কখন করা? যখন আমার সার্ভিসটা ডেলিভারি হয়ে যাবে বা প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, যখন যতটুকু আমার হবে পারফরমেন্স অব্লিগেশনটা স্যাটিসফাই হবে। যখন স্যাটিসফাই হবে। যে পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হবে তখনই আমি ওইটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো। জি, ওকে, বাকিটা ডেফার্ড করে দেবেন। জি, বাকিটুকু যতটুকু আমি, যদি এর বেশি আমি অ্যামাউন্ট রিসিভ করে ফেলি আমার কাস্টমারের থেকে, সেটা আমার জন্য হয়ে যাবে ডেফার্ড ইনকাম অর আনআর্ন রেভিনিউ। পারফেক্ট। তার মানে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি ক্লিয়ার। আমরা একটু জাস্ট আমাদের ইলাস্ট্রেশন গুলো একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটা রিলেটেড ইলাস্ট্রেশন গুলো কি কি হতে পারে। সো 5 স্টেপস মডেলের কথাগুলো আমরা বলেছিলাম, খেয়াল করে দেখেন। আপনারা আমাকে যে কথাটা বলেছিলেন সেই কথা অনুযায়ী আমরা এক্সাম্পল গুলো একটু জাস্ট গো থ্রু করে যাই। আমরা এই এক্সাম্পলটা নিয়ে কথা বলেছিলাম, ওয়াটার বোতলের এক্সাম্পলটা। আমরা কন্ট্যাক্ট আইডেন্টিফাই করেছিলাম ময়েন ভাইয়ের সাথে, দেন পারফরমেন্স অব্লিগেশন আমরা স্যাটিসফাই মানে আলটিমেট আইডেন্টিফাই করেছি। সেখানে আমি 100 পিসেস ওয়াটার বোতল দিব, আমি 20 টাকা করে প্রাইস রাখবো, প্রিভিয়াসলি আই সেড 10 টাকা। সো ডাজন্ট ম্যাটার, ফর এক্সাম্পল বলা ছিল। এখন অ্যালোকেট করার দরকার নাই, যেহেতু একটা এখানে একটার বেশি হলে এটা আমার অ্যালোকেট করা লাগতো। তাহলে এরপর হচ্ছে নাম্বার 5, আমি তখনই এটা রেভিনিউ রেকগনাইজ করতে পারবো যখন রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। খেয়াল করে দেখেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের কন্ট্রোলের ওয়ার্ডটা এখানে হাইলাইট করা আছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে আমার মেইন পয়েন্ট হচ্ছে এই পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফ্যাকশনের জন্য আমাকে এই ক্লজটা মাথায় রাখতে হবে। এন্ড দেন আমি আমার কোম্পানি যখন রেভিনিউ রেকগনাইজ করব, আমার জন্য এটা ডাবল এন্ট্রি হয়ে যাবে ব্যাংক অর রিসিভেবল ডেবিট। ব্যাংক ডেবিট হবে যখন আমি টাকাটা পেয়ে যাব, আর রিসিভেবল ডেবিট হবে যখন আমি টাকাটা ক্রেডিটে সেল করব। তার মানে 2000 টাকা হচ্ছে আমার ব্যাংক ডেবিট অর রিসিভেবল ডেবিট, অ্যান্ড রেভিনিউ দ্যাট শুড বি রেকগনাইজড $2000। সো দ্যাটস এ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড খুব সিম্পল একটা আলটিমেটলি ছিল। এখন আমি যদি আপনাকে এইটার কথা একটু বলি, এটা যদি একটু জাস্ট দেখেন। ওকে, এইখানে আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে আমরা আসলে এখানে কিভাবে এটা রেভিনিউ রেকগনাইজ করব। জাস্ট সিম্পল। আমাকে আগে রিকোয়ারমেন্টটা পড়তে হবে, ভালো করে খেয়াল করে দেখেন। রিকোয়ারমেন্ট হচ্ছে হাউ মাচ শুড ফ্রেস্কো রেকগনাইজ অ্যাজ রেভিনিউ ফ্রম দ্য ট্রানজাকশন ইন দ্য
কারেন্ট ইয়ার। আমি আমার এই বছরে কতটুকু রেভিনিউ দেখাবো, মানে ফ্রেস্কো কতটুকু রেভিনিউ রেকগনাইজ করবে বেসড অন দ্য সিনারিও প্রোভাইডেড। Fresco sells an IT system to Dining on the first day of new accounting period. তার মানে ও প্রথম দিনেই হচ্ছে একটা কাস্টমারের কাছে, মানে ডাইনিং এর কাছে আইটি সিস্টেম সেল করেছে। তার মানে ও একটা আইটি কোম্পানি, ফ্রেস্কো একটা আইটি কোম্পানি। ও যে সেল করলো, এই সেলটার মধ্যে আমার প্যাকেজটার মধ্যে প্রাইসটা কিভাবে দেওয়া দেখেন। The package includes hardware delivered immediately and a contract for support over next 3 years with that support owed $50,000 per annum. আমি কি বুঝতে পারতেছি কথাটা? এখানে কি বোঝানো ট্রাই করা হচ্ছে? তার মানে আমার এখানে ফ্রেস্কো কোম্পানির জন্য পারফরম্যান্স অব্লিগেশন কয়টা বলতে পারবেন? ফ্রেস্কো কোম্পানির জন্য পারফরম্যান্স অব্লিগেশন কয়টা? 2টা। একটা হচ্ছে হার্ডওয়্যার ডেলিভার করা, আর একটা হচ্ছে প্রতি বছর সার্ভিস সাপোর্টটা ডেলিভার করা, রাইট? এবং সার্ভিস সাপোর্টের জন্য আপনাকে প্রতি বছর পার অ্যানাম, পিএ মানে হচ্ছে পার অ্যানাম, তাহলে প্রতি বছর আপনাকে কত করে টাকাটা দিতে হবে? প্রতি বছর $50,000 দিতে হবে। তাহলে প্রতি বছর যদি $50,000 হয়, তাহলে কত বছরের জন্য আপনি সাপোর্টটা দিবেন? 3 বছরের জন্য। তাহলে 50,000 ইন্টু 3, তার মানে হচ্ছে $150,000 হচ্ছে ফর সাপোর্ট। ওকে, এরপর দ্য টোটাল কস্ট অফ দ্য কন্ট্রাক্ট, মানে টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত? $3,00,000। আমাকে এখন আপনি বলেন এটার অ্যালোকেশনটা কিভাবে হবে। $3,00,000 মধ্যে $1.5 লাখ যদি হয় সাপোর্টের জন্য, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, হার্ডওয়্যারের জন্য কত? রিমেনিং 1.5 লাখ। রিমেইনিং 1.5 লাখ। তাহলে অ্যালোকেশনটা আমরা কিভাবে করব? আমাকে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে কন্ট্রাক্ট। অবশ্যই কন্ট্রাক্ট হয়েছে এদের মধ্যে, তা না হলে তো সে সেল করে নাই। সেকেন্ড হচ্ছে আমার অব্লিগেশন আইডেন্টিফাই করলাম আমরা, দেন ট্রানজেকশন প্রাইস। তাহলে ট্রানজেকশন প্রাইস এখানে কত? 3 লাখ। সো দিস ইজ ট্রানজেকশন প্রাইস। সো এই ট্রানজেকশন প্রাইস যে 3 লাখ, এই $3,00,000 মধ্যে আমার হার্ডওয়্যার সিস্টেমের জন্য, এই হার্ডওয়্যারের জন্য হচ্ছে আমার 1.5 লাখ, আর সাপোর্টের জন্য হচ্ছে আমার 1.5 লাখ। আমি কি কথাটা বুঝতে পারলাম আপনাদেরকে? এখন আপনি পুরো $300,000 যেহেতু রিসিভ করে ফেলছেন, যেহেতু আপনার এই $300 পুরোটাই পে করে দিছে কাস্টমার, খেয়াল করে দেখেন, পেইড আপফ্রন্ট, তাহলে আপনার ডাবল এন্ট্রি কি হবে? ফার্স্টের ডাবল এন্ট্রি কি হবে খেয়াল করে দেখেন। অ্যাট এন্ড অফ 1 ইয়ার, আমি যদি ফার্স্টে চিন্তা করি, তাহলে আপনার ডাবল এন্ট্রি খুব সিম্পল ভাবে আপনি যদি চিন্তা করেন, আপনি আপনার যেই হার্ডওয়্যারটা ডেলিভারি করবেন, এই হার্ডওয়্যার ডেলিভারির জন্য আপনাকে ইমিডিয়েটলি $1,50,000 রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন। আর বাকি যে 3 ইয়ার্স এর জন্য যে সাপোর্টটা, সেটুকুর জন্য আপনি 50,000 করে পার অ্যানাম এইখানে রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন। তাহলে এটা ডাবল এন্ট্রিটা কি আমাকে একটু চ্যাট বক্সে বলতে পারবেন? এন্ড অফ ফার্স্ট ইয়ার আপনার ডাবল এন্ট্রি কি হবে? এন্ড অফ ইয়ার 1 একটু চ্যাট বক্সে বলেন তো কাইন্ডলি, দেখি আপনারা ডাবল এন্ট্রিটা আমাকে হেল্প করতে পারেন কিনা। লেখা হয়েছে? কোনো কারণে কি আপনারা ইন্টারনেটের প্রবলেম ফেস করতেছেন? বারবার আসা যাওয়া করছেন? লাবিব, ভাই আমার নেট শুধু চলে যাচ্ছে বারবার। বুঝতে পারছিলাম, সমস্যা নাই। লাবিব, আচ্ছা একটু একটু আমাকে মুখে বললেও হয়। আমরা টোটাল কত টাকা রিসিভ করলাম কাস্টমারের থেকে? $300,000, রাইট? তার মানে আমার ব্যাংক ডেবিট $300,000, আর ফার্স্ট ইয়ারে আমি রেভিনিউ রেকগনাইজ করতে পারবো $150,000 ফর ডেলিভারি অ্যান্ড 50,000 ফর সাপোর্ট সার্ভিস। তার মানে আমার 150,000 প্লাস 50,000, 200,000,
এই 200,000 হচ্ছে আমার রেভিনিউ ক্রেডিট, আর বাকিটুকু হচ্ছে আমার ডেফার্ড ইনকাম অ্যাজ এ লায়াবিলিটি দ্যাট শুড বি recognized under liability 100,000. সো এই হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের এন্ট্রি। সেকেন্ড ইয়ারের এন্ট্রিটা কি হবে খেয়াল করে দেখেন। ডেফার্ড ইনকাম ডেবিট 50,000 হয়ে যাবে, আর আমি রেকগনাইজ করব 50,000 রেভিনিউ। রিমেইনিং 50,000 আমি ইয়ার 3 তে রেভিনিউ রেকগনাইজ করতে পারবো। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান রেকগনাইজ ইউর রেভিনিউ ফর performance obligation satisfies immediately or performance obligation satisfies over the time. আমি কি বুঝতে পারলাম কথাটা? জি স্যার, বুঝতে পারছি। সো দ্যাটস দ্য ওয়ান এক্সাম্পল। এটা আমরা যেহেতু করলাম, পরের এক্সাম্পলটা, পরের ইলাস্ট্রেশনটা আমি এক্সপেক্ট করব এটা আপনারা একটু আমাকে হেল্প করবেন প্লিজ। এবং এখানে আমি একটু জাস্ট আপনাকে বলে দেই, এই জায়গাটাতে আপনি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, কেননা এখানে আপনার ট্রানজেকশন প্রাইসটা একটু ডিফিকাল্ট ভাবে দেওয়া আছে। দেয়ার ইজ আ ডিসকাউন্ট কম্পোনেন্ট, মানে দেয়ার ইজ আ অ্যালোকেশন কম্পোনেন্ট। কারণ আগেরটাতে অ্যালোকেশনটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, স্ট্যান্ড অ্যালোন ছিল, বাট এখানে আমাকে একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে একটু ওপেন আপ করে দেওয়ার ট্রাই করলাম, আপনারা একটু ট্রাই করবেন, আমি অফকোর্স আপনাদেরকে অ্যান্সারটা নিয়ে ডিসকাশন করব। সো আপনি ইলাস্ট্রেশন 2 দেখেন কি বলেছে। জাম্বো হ্যাজ অ্যাগ্রিড টু সেল a piece of complex machinery with 2 years free servicing to Jet for $441,000. ফার্স্টে আপনি কন্ট্রাক্ট আছে কিনা, কন্ট্রাক্ট আছে বলেই তো হচ্ছে জাম্বো অ্যাগ্রি করেছে। তার মানে হচ্ছে সে তার কাস্টমারকে কি প্রোভাইড করবে। নাও সেকেন্ড, পারফরমেন্স অব্লিগেশন। পারফরমেন্স অব্লিগেশনের মধ্যে জাম্বো কোম্পানির জন্য এখানে পারফরমেন্স অব্লিগেশন কয়টা বলতে পারবেন? একটাই ভাইয়া। একটা। ওকে, বাকিরা? ওকে, একটা কেন আমরা বলছি, মানে একটা কেন মনে হলো এটা একটু তাকে মেশিন দিচ্ছে কিন্তু 2 বছরের ফ্রি সার্ভিস। বাট ফ্রি সার্ভিস, বাট সার্ভিস তাকে দিতে হবে নাকি দিতে হবে না? আপনি আপনি চিন্তা করতেছেন হচ্ছে এটার জন্য তো সে কোনো টাকা নিবে না, এই জন্য ফ্রি, মানে এই জন্য হচ্ছে অব্লিগেশন একটা, রাইট? ও জি 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 জি, না ওকে, দুইটাই হবে। বাট আপনি ঠিক একটু আছে। আপনি একটু চিন্তা করেন যে এই টাকাটা আসলে সে নিচ্ছে না, বাট সে আসলে ফ্রিও দিচ্ছে না, এখানে একটা ডিসকাউন্টের খেলা আছে। এই জন্য আমি আপনাকে বলেছিলাম। তার মানে আপনি স্টেপ বাই স্টেপ যান। ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে পারফরমেন্স অব্লিগেশন দুইটা। একটা হচ্ছে সে মেশিনও প্রোভাইড করবে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ সে সার্ভিসও দিবে, মানে তাকে সার্ভিসিংটাও করে দিতে হবে 2 বছরের জন্য, ঠিক না? ওকে, জি জি। তার মানে আমরা এখানে দুইটা ট্রানজাকশন প্রাইস পেলাম, দ্যাটস ফাইন। এরপরে খেয়াল করেন নাম্বার 3, ট্রানজাকশন প্রাইস। তাহলে ট্রানজাকশন প্রাইস কত, সে কত টাকায় এটা সেল করতেছে? ট্রানজাকশন প্রাইস কত? 4,41,000। 441,000, দ্যাট ইজ আ ট্রানজাকশন প্রাইস। নাও পরের পয়েন্টটা খেয়াল করেন, দ্য মেশিনারি ইউজুয়ালি সেলস ফর 420,000, বাট জি সে মেশিন কত ডলারে সেল করে, মানে তার মেশিনের প্রাইস কত? 4,20,000, রাইট? 20,000। জি ওকে, তাহলে এখন আপনি আমাকে বলেন তাহলে কি সে আসলে সার্ভিসিংটা ফ্রি দিচ্ছে একবারে? না। না, একবারে ফ্রি দিচ্ছে না। তার মানে হচ্ছে এখানে সে একটা বান্ডেল অফার দিচ্ছে। যেমন আপনারা অনেক সময় বান্ডেল অফার দেখেন না, যে দেখা যাচ্ছে আপনি যদি মেশিন আলাদা নেন, আপনি আবার সাপোর্ট আলাদা নেন, তাহলে আপনাকে সার্ভিসিং এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে, মেশিনের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। বাট আপনি যদি এটা একসাথে বান্ডেল করে নেন, তাহলে হয়তো বা আপনাকে কিছু কম পেমেন্ট করতে হবে, বাট আপনি দুইটা সার্ভিসই পাবেন, আপনি দুইটা সাপোর্টই পাবেন ফ্রম দ্য কোম্পানি। সো দিস ইজ আ বান্ডেল টাইপ অফ প্যাকেজ। আগেরটাও কিন্তু বান্ডেলই ছিল, আপনি খেয়াল করে দেখেন, ওইখানে আপনাকে মানে সে হার্ডওয়্যারটাও ডেলিভার করবে, আবার সে আপনাকে সার্ভিসিংটাও দিবে। সো বান্ডেলে সে আপনার থেকে $3,00,000 নিচ্ছে। ওকে, সো দিস ইজ সর্ট অফ বান্ডেল থিং, বাট এই বান্ডেলটাতে ও একটা ডিসকাউন্ট দিচ্ছে। কেন ডিসকাউন্ট দিচ্ছে আমি বুঝলাম, আপনি পরের লাইনটা একটু পড়লেই বুঝতে পারবেন যে এখানে তার পারফরমেন্স অব্লিগেশন দুইটা, একটা হচ্ছে সে মেশিন
ডেলিভার করবে, আরেকটা হচ্ছে সে এটার এগেনস্টে সার্ভিসিং যদি লাগে সে সার্ভিসিং দিবে প্রথম 2 বছর। এখন আমরা বলতেছি যে মেশিনের প্রাইস হচ্ছে 4,20,000, তাহলে বাকিটুকু যে চার্জ করছে সেটুকুর মধ্যে আলটিমেটলি তার সার্ভিসিং এর একটা ফিও ইনক্লুড করা আছে। এখানে আপনি দেখবেন যে সার্ভিসিং এর জন্য যে ফিটা সে আলটিমেটলি চার্জ করেছে সেটাও আসলে ডিসকাউন্টেড প্রাইসে চার্জ করেছে। সো টোটাল ট্রানজেকশন প্রাইস আপনি দেখবেন, তারপর অ্যালোকেটেড ট্রানজেকশন প্রাইসটা আপনাকে চিন্তা করতে হবে। দ্য সার্ভিসিং উইল কস্ট জাম্বো $50,000 টু প্রোভাইড অ্যান্ড দে জেনারেলি ইনক্লুড a markup of 40% when setting the price to charge customer for servicing. এখন এই লাইনটা পড়ে আপনি কি বুঝতেছেন অথবা কি মনে হচ্ছে? তার মানে সে যে সার্ভিসিংটা দেয় এই সার্ভিসিং দিতে তার কস্ট হয় হচ্ছে $50,000, মানে $50,000 হচ্ছে তার সার্ভিসিং কস্ট। বাট যদি সে সার্ভিসিংটা আলাদা করে সেল করে কাস্টমারের কাছে সেটার জন্য সে আরো 20% মার্কআপে সেল করে, তাহলে এখানে 50,000 যদি কস্ট হয় আর 40% মার্কআপে যদি 40% মার্কআপ হয় তাহলে আমার সেলস প্রাইস কত, মানে সাপোর্টের সেলস প্রাইস কত? 70,000। 70,000। তার মানে একটু ভালো করে খেয়াল করবেন, আমি যেখানে আমার 4,20,000 হচ্ছে মেশিনের প্রাইস আর 70,000 হচ্ছে আমার সাপোর্টের মানে সার্ভিসিং এর প্রাইস, তাহলে টোটাল আমার প্রাইস হওয়ার কথা ছিল কত? টোটাল ট্রানজাকশন প্রাইস হওয়ার কথা ছিল কত? 4,90,000। বাট আমি তাকে দিচ্ছি কত টাকায়, কত ডলারে? 4,41,000। এখন তাহলে আপনি যখন অ্যালোকেট করবেন আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এটা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, ডিসকাউন্টে যাচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? দ্যাট ইজ এ ইনডিরেক্ট কম্পোনেন্ট অফ ডিসকাউন্ট। তাহলে একটু আমাকে বলেন তো যে আমার এখানে কত পার্সেন্ট ডিসকাউন্টে আলটিমেটলি আমি তাকে অফারটা করছি, এই কম্বোটা, এই বান্ডেলটা, এটা যদি আমাকে একটু বলে দিতে পারেন তাহলে আমরা একদম স্ট্রেট বের করে ফেলতে পারবো, অথবা ওইটাও প্রবলেম নাই, ওইটা না হইলেও হবে, অল্টারনেটিভ ভাবে আমরা করতে পারবো। বাট আপনি আগে ট্র্যাডিশনাল ওয়েতে চিন্তা করেন যে আপনি এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন কাস্টমারকে। আমরা একটু দেখি তাহলে, খেয়াল করে দেখেন আমার $4,90,000 হচ্ছে প্রাইস হওয়ার কথা, বাট আমি আলটিমেটলি তাকে কত ডলারে এটা সেল করেছি? আমি সেল করেছি হচ্ছে 41,000। তাহলে আমার ডিফারেন্সটা কত? ওকে, 10% ডিসকাউন্ট আসছে। তার মানে আমি আসলে তাকে 10% ডিসকাউন্ট দিয়েছি, ঠিক না? আপনি যদি 490,000 এর 90% করেন, 490,000 এর 90% করেন তাহলে আপনি দেখবেন 441,000 ই আসে। এইটুকুই আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে? জি জি। ওকে, তাহলে আমরা কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার যে আমার আসলে এই 441,000 হচ্ছে আমার 10% ডিসকাউন্টেড প্রাইস, রাইট? জি। ওকে, তাহলে এখন আমাকে বলেন যে আমি আমার কতটুকু রেভিনিউ ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবো? ইমিডিয়েটলি আমি কোন কম্পোনেন্টের রেভিনিউটা ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবো? মেশিনারিজ এর জন্য, রাইট? জি জি। ওকে, বাট মেশিনারি আমি কত টাকায় সেল করি ইউজুয়ালি? 4,20,000। 4,20,000। বাট আমি কি এখানে তাকে $4,20,000 দিচ্ছি নাকি 10% ডিসকাউন্টে দিচ্ছি? মানে আমি ওভারঅল কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি? তাহলে $4,20,000 থেকে আপনি যদি 10% বাদ দেন, একটু জাস্ট দেখেন আপনার রেভিনিউ কত আসে, জাস্ট এমনি একটু দেখেন। 3,78,000। তাহলে আপনি এই 378,000 রেভিনিউ এটা কখন রেকগনাইজ করতে পারবেন? ইমিডিয়েটলি। এগ্রিড? জি জি। ওকে,
আর সাপোর্ট সার্ভিসিং এর জন্য, মানে সার্ভিসিং এর জন্য যে রেভিনিউ, সার্ভিসিং এর জন্য আপনি নর্মালি প্রাইস করেন কত? 70,000। 70,000। এই 70,000 কি আপনি পুরোটা চার্জ করতেছেন এখানে, নাকি এখানেও ডিসকাউন্ট দিচ্ছেন? এখানেও ডিসকাউন্ট থাকছে। এখানেও ডিসকাউন্ট থাকতেছে কত পার্সেন্ট? 10%। আপনি এই 70,000 এর 10% ডিসকাউন্ট বাদ দিয়ে দেখেন কত আসে। 63,000। তাহলে আপনি এটা ট্র্যাডিশনালি এভাবে করতে পারেন। তার মানে এটাতে আপনি আপনাকে জাস্ট আমি যে অ্যাপ্রোচটা হচ্ছে আপনি ট্র্যাডিশনালি করে দেখতে পারেন, এটাকে আমরা আসলে একটা ওয়ে বলি, একটা মেথড বলি টু রেকগনাইজ রেভিনিউ। তাহলে আপনি যদি এখন রেভিনিউ রেকগনাইজ করেন, আপনার টোটাল কত টাকা পাচ্ছেন? $4,41,000 আপনি টোটাল রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন টোটাল। এর মধ্যে 3,78,000 আপনি ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবেন, আর 63,000 আপনি ওভার 2 ইয়ার্স সার্ভিসিং এর মাধ্যমে রেকগনাইজ করতে পারবেন। দ্যাটস সিম্পল। এবং এই 3,78,000 এবং 63,000 দুইটা যোগ করলে আপনি দেখবেন 41,000ই আসবে, 441,000ই আসবে। তো এখানে আপনার আসলে আর কোনো কনফিউশন থাকার কথা না। নাও আমরা যে অ্যালোকেশনটা করলাম, এই অ্যালোকেশনটা আসলে কিভাবে করলাম খেয়াল করে দেখেন, এটা একটু জাস্ট দেখানোর জন্য। এখানেও কিন্তু আমি সেম কাজটাই করেছি। মানে আমরা এতক্ষণ যে কথাগুলা বললাম এটা হচ্ছে জাস্ট সিম্পল স্ট্রেট ওয়েতে, বাট আমি যদি আলাদা আলাদা করে ক্যালকুলেশনটা করতাম, যেমন মেশিনের জন্য আমার অ্যালোকেটেড প্রাইস কত এই 4,41,000 মধ্যে, মেশিনের জন্য অ্যালোকেটেড প্রাইস হচ্ছে, আমার মেশিনের প্রাইস কত? 4,20,000। টোটাল ট্রানজেকশন প্রাইস কত? 4,90,000। এবং আমি আমার কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? আমি তো আর 4,90,000 রেকগনাইজ করতে পারবো না, কেননা আমি তো কাস্টমারকে 4,90,000 চার্জ করছি না, আমি কাস্টমারকে চার্জ করছি 10% লেসে 441,000। দ্যাটস ওয়াই আমার ফর্মুলাটা হচ্ছে, আমার টোটাল ট্রানজেকশন প্রাইসকে আমি ডিভাইড করব এবং মাল্টিপ্লাই করব হচ্ছে আমার অ্যাকচুয়াল ট্রানজেকশন প্রাইস, যেটা আমি কাস্টমার থেকে ডিটারমাইন করব, যেটা আমি কাস্টমার থেকে পাবো। তার মানে কাস্টমার থেকে কিন্তু আমি আর 4,90,000 পাবো না, আমি কাস্টমার থেকে পাবো 4,41,000। একই রকম ভাবে আপনি সার্ভিসিং এরটাও দেখেন, সার্ভিসিং এর আমার নর্মাল সেলিং প্রাইস কত? নর্মাল সেলিং প্রাইস হচ্ছে 70,000 ডিভাইডেড বাই টোটাল প্রাইস ইনটু আমি যতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো। তার মানে আপনি যেটুকু ডিসকাউন্টের মাধ্যমে ক্যালকুলেট করে বের করেছেন, সেম কম্পোনেন্টটা আপনি এখানেও স্ট্যান্ড অ্যালোন, মানে স্পেসিফিক অব্লিগেশনটা অ্যালোকেট করার মাধ্যমেও বের করতে পারেন। রেজাল্ট একই আসবে, এখানে কমপ্লিকেশনের কিছু নেই। সো আপনি দুইটা ওয়েতে যেতে পারেন, হয় আপনি আগে ডিসকাউন্টটা যেমন এখানে আপনি খেয়াল করে দেখেন কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিয়েছে, সেটা কিন্তু আর ক্যালকুলেট করা হয় নাই, বিকজ ওইটা আসলে দরকার হয় নাই। এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যেই ওই লাইক ডিসকাউন্টটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে, রাইট? হয়ে গেছে। আর আমরা যে আরেকটা মেথডের কথা বললাম সেটা হচ্ছে আপনারা যে ট্র্যাডিশনালি টিপিক্যালি যেভাবে ক্যালকুলেশনটা করেন। সো দ্যাট ইজ হাউ ইউ উইল বি টেস্টেড। আপনাদের এক্সামে আসলে এরকম কোয়েশ্চেনই থাকবে, এইভাবেই কোয়েশ্চেন গুলো আপনাকে টেস্ট করা হবে, যে আপনাকে একটা ট্রানজেকশন প্রাইসটা অ্যালোকেট করার জন্য কি কি কনসিডারেশন মাথায় রাখতে হবে। এখানে আপনি খেয়াল করে দেখেন আপনার টোটাল এন্ড অফ ইয়ার 1 রেভিনিউ কতটুকু রেকগনাইজ করতেছেন। আপনার ব্যাংক ডেবিট 441,000, রেভিনিউ ক্রেডিট 378, প্লাস 63,000 এর 50%, কেননা 63,000 তো ওভার 2 ইয়ার্স। তার মানে ফার্স্ট ইয়ারে হচ্ছে 31,500। তাহলে টোটাল 409,000, এই 500 হচ্ছে আপনার রেভিনিউ ফর ইয়ার 1, আর বাকিটুকু হচ্ছে আপনার ডেফার্ড ইনকাম, যেটা আমি নেক্সট ইয়ারে গিয়ে রেকগনাইজ করতে পারবো। আমি কি বুঝতে পারলাম আপনাদেরকে পয়েন্টটা, কিভাবে আপনি অ্যালোকেট করবেন, কিভাবে আলটিমেটলি হচ্ছে আপনার ক্যালকুলেশনটা করবেন। এবং এটার দুইটা মেথডের ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, ইফ ইউ সি আপনারা খুব সুন্দর করে দেখতে পারবেন। ওকে, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার, যে আমাদের ইলাস্ট্রেশন 2 পর্যন্ত কি আমাদের কোনো কনফিউশন আছে? আমরা কি বুঝতে পারতেছি হাউ টু রেকগনাইজ রেভিনিউ ফর by using 5 steps model? and আমরা অনেকগুলা ইলাস্ট্রেশন দেখলাম, কিন্তু এর মধ্যে কিন্তু আমার গ্র্যাজুয়ালি কমপ্লিকেসি বাড়ছে। মানে ফার্স্ট ইলাস্ট্রেশন ওয়াজ স্ট্রেট ফরওয়ার্ড, সেকেন্ড ইলাস্ট্রেশন ওয়াজ লাইক একটু স্ট্রেট ফরওয়ার্ড, একটু কমপ্লিকেটেড, and থার্ড ইলাস্ট্রেশন ওয়াজ লাইক মোর কমপ্লিকেটেড। এবং এটাই আপনাদের জন্য এক্সাম স্ট্যান্ডার্ড অর এক্সাম স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা আপনারা হয়তো বা ফেস করতে পারেন এক্সাম হলে। নাও আপন ইউর কনফার্মেশন,
আমি নেক্সট টপিকে যেতে চাই। আমি কি তাহলে এটারই নেক্সট টপিকটা শুরু করতে পারি? জাস্ট লেফট সাইডটা, আজকে আমরা রাইট সাইডে যাব না, আমরা শুধু লেফট সাইডটা নিয়ে কথা বলবো আজকে। আগেরটুকু জি আমরা বুঝতে পারলে আমরা এই টপিকটা স্টার্ট করতে পারি। ওকে, থ্যাংক ইউ। এখানে একটা ছোট্ট ভুল আছে মোস্ট প্রবাবলি, না এখানে না, পরের লাইনে আমি বলে দেবো না। তাহলে আমরা এই যে পারফরমেন্স অব্লিগেশনটা, এই পারফরমেন্স অব্লিগেশনটা আমার একটা পয়েন্টও রেকগনাইজ হতে পারে, মানে একটা পয়েন্টও এটা স্যাটিসফাই হতে পারে, আবার এটা ওভার দ্য টাইমও হতে পারে। ওভার দ্য টাইম হলে কি হবে সেটা আমাদের নেক্সট ক্লাসের টপিক, আজকে আর এটাতে আমরা যাচ্ছি না। বাট যদি পারফরমেন্স অব্লিগেশনটা ইমিডিয়েটলি একটা সার্টেন পয়েন্ট, যেটা আমরা এতক্ষণ এক্সাম্পল গুলো দেখে আসছিলাম, সেখানে যদি হয়, তাহলে আমি রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করব সেটার কয়েকটা স্পেসিফিক সিনারিওর এক্সাম্পল, স্পেসিফিক কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আমাকে একটু জাস্ট জেনে নিতে হবে। সব কম্পোনেন্ট অলরেডি ডান, জাস্ট আমি সিনারিও গুলোর সাথে আপনাকে একটু পরিচয় করাই দিব। আর ডান দিকের যেটা আমি বললাম ওভার দ্য টাইম, দ্যাটস রিলেটেড টু কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, মানে হচ্ছে একটা কনস্ট্রাকশন প্রজেক্টের রেভিনিউ রেকগনিশনের জন্য আমাকে কি কি স্টেপ ফলো করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই আইফআরএস 15 এর পুরো প্র্যাকটিসটাও হোপফুলি র্যাপ আপ করতে পারবো। এখন আপনি দেখেন যে আমাদের স্পেসিফিক সিনারিওতে তিনটা সিনারিওর কথা বলা হচ্ছে। একটা হচ্ছে এজেন্সি সেল, একটা হচ্ছে সেল অর রিটার্ন বেসিস, একটা হচ্ছে সেল অ্যান্ড রিপারচেস। ওকে, এখন আপনি যদি আমাকে একটা একটা করে একটু বলেন যে নাম্বার ওয়ান, এজেন্সি সেল। এই এজেন্সি সেলের সিনারিওটা কি হতে পারে? আমাকে সিনারিওটা একটু আপনারা বলেন, মানে আপনাদের সিনারিওর মানে সিনারিওটা কি বুঝতেছেন? এজেন্সি সেল বলতে আমরা আসলে কি বুঝতেছি, কি মনে হচ্ছে, জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং। এজেন্সি সেল বলবেন না? হ্যালো ময়ন ভাই, ময়ন ভাই একটু কনফিউজড। মানে এজেন্সি সেলের বিজনেস মডেল অথবা এজেন্সি সেলের বিজনেস কিভাবে হয়? কোনো আইডিয়া অথবা কোনো গেস? আইডিয়া দরকার নেই, গেস করেন। এজেন্সি সেল যদি কোনো এজেন্সি যদি আরেকটা কোম্পানি বা কাউকে যদি প্রোডাক্ট সেল করে, ওকে, হ্যাঁ ভাইয়া বলতেছিলেন, ময়ন ভাই একটু জাস্ট শুনি ভাইয়ের কথাটা। এজেন্সি সেলটা হলো মূলত কোনো কিছু একটা এজেন্ট নেওয়া, যেমন এলজি কোম্পানি হ্যাঁ রাইট। নিজস্ব শোরুম থাকে, কিন্তু হুম, এটা যদি কেউ এজেন্ট নাই কমিশন বেজে, সেটা হলো রাইট। একটা এজেন্সি সেল। তাহলে যে এজেন্ট মানে যে বেসিক্যালি হচ্ছে তার মাস্টার অথবা প্রিন্সিপালের হয়ে ওই গুডস গুলা সেল করে, তার জন্য রেভিনিউ কি হবে? তার জন্য সে ফর এক্সাম্পল সে 100 টাকা রেভিনিউ, মানে 100 টাকা হচ্ছে গুডসটা সেল করলো, তার কমিশন হচ্ছে 10 টাকা, মানে 10%। এখন তার জন্য রেভিনিউ কি হবে? 100 টাকা 10 টাকা, হবে না শুধু 10 টাকা কমিশন, হবে? শুধু 10 কমিশন। টাকা। এক্স্যাক্টলি, এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম আপনাদের। পারফেক্টলি সেট। তাহলে এজেন্সি সেল, এটাকে কনসাইনমেন্ট বলা হয় অনেক সময়, কনসাইনমেন্ট বিজনেস মানে হচ্ছে আপনি কিন্তু কি করতেছেন, আপনার ইনভেন্টরি গুলো, আপনি কোন একটা আপনার প্রোডাক্ট গুলো কোন একটা এজেন্টের মাধ্যমে এটা সেল করছেন, অথবা কোন একটা এজেন্টের শোরুম অথবা ওয়্যার হাউসে রেখে। যেমন গাড়ির বিজনেস গুলো কিন্তু এভাবেই হয়, মানে গাড়ির মোস্ট অফ দ্য বিজনেস গুলো কিন্তু এরকম ভাবেই হয় যে ওরা হচ্ছে কমিশন নেয়। কিছু আছে যারা কমপ্লিটলি অ্যাসেম্বল করে, তারা প্রাইস করে, সেটা আলাদা। বাট যদি কোনো প্যারেন্ট কোম্পানির অন বিহাফে, যদি তার প্রিন্সিপালের অন বিহাফে সে সেল করে, তার জন্য ততটুকুই রেভিনিউ হবে যতটুকু সে কমিশন পাবে। এর বেশি কিন্তু সে এটাকে রেভিনিউ হিসেবে দেখাতে পারবে না, দেখানো উচিত না। ওকে, সো তার মানে এজেন্সি সেলের জন্য দ্য রেভিনিউ পোর্শন ইজ অনলি ফর দ্য কমিশন অ্যামাউন্ট, অনলি অফ দ্য কমিশন অ্যামাউন্ট, এর বেশি সে এটাকে রেভিনিউ দেখাতে পারবে না। ভেরি গুড। নাম্বার টু, সেল অর রিটার্ন। সেল অর রিটার্ন, এইটা বলতে কি বুঝতেছি আমরা? মানে জাস্ট সিনারিও গুলো আপনারা জানেন, আপনাদের সাথে একটু জাস্ট ডিসকাশন করা। ইটস নট লাইক যে আমি আপনাদেরকে ক্লারিফাই করব না, জাস্ট আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেল অর রিটার্ন। হ্যাঁ,
সেল ও রিটার্ন এটা অনেক সময় কোম্পানি এদেরকে যে প্রোডাক্টটা পাঠায় হুম যদি সে রাখে তাহলে এটাকে সে বিক্রয় হিসেবে ট্রিট করবে, ওকে অথবা সে ফেরতও দিতে পারে আর কি। ওকে ওকে তাহলে এখানে একটা কন্ডিশন থাকে যে মানে সে চাইলে এইটাকে রিটার্নও দিতে পারে, ঠিক না? জি জি ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে যদি এরকম কন্ডিশন থাকে, যেমন আমি সিম্পল ভাবে চিন্তা করি, আমি আপনাকে 100 ইউনিট গুডস দিলাম, 100 ইউনিট প্রোডাক্ট পাঠাইলাম, ওকে। জি এখন আমি কন্ডিশন দিলাম যে আপনি এখান থেকে যা যা সেল করার করবেন বাকিটুকু আমাকে রিটার্ন দিয়ে দিবেন। তাহলে আমি যখন 100 ইউনিট পাঠাই দিলাম, তখনই কি আমি এটাকে রেভিনিউ হিসেবে দেখাতে পারবো? না, কেন? কারণ আমি কনফার্ম না যে এটা পুরাটাই সেল হবে অথবা কত ইউনিট সেল হবে। রাইট, আমি এখনো আমার এটার কন্ট্রোলটা পুরোপুরি ট্রান্সফার, যে পারফরমেন্স অব্লিগেশন, রিলেট টু পারফরমেন্স অব্লিগেশন, আমি এখনো পর্যন্ত আমার পুরো অব্লিগেশনটা ট্রান্সফার করি নাই, আমি এখনো পুরো কন্ট্রোলটা, পুরো রিস্কটা ট্রান্সফার করি নাই টু কাস্টমার। এইটার একদম পারফেক্ট এক্সাম্পল আমি আপনাদেরকে একটা রিলেট করার জন্য ইটস জাস্ট এ টিপিক্যাল এক্সাম্পল, বাট আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, এটা আপনাদের রিলেট করাটা খুব ইজি। যারা টং দোকানে আপনারা চা খান, আপনারা দেখবেন বেকারি গুলো থেকে টং দোকানে যে চাটা মানে যারা বিক্রি করে, তাদের ওইখানে বেকারি প্রোডাক্ট গুলা, রুটি, কেক, এই আইটেম গুলো সকালে দিয়ে যায়। ও কি সকালে টাকা নিয়ে যায়? না না, সন্ধ্যার সময় বা রাতে ও আসে। কিন্তু সকালে টাকা নেয় না, ও নেয় হচ্ছে রাতে। কেন ওই রাতে টাকাটা নেয়? এই ওর জন্যই হচ্ছে সেল অর রিটার্নের কনসেপ্টটা আলটিমেটলি অ্যাপ্লিকেবল। এবং ও কি করে, ধরেন ওকে আপনি 100টা কেক দিয়ে আসছেন, ও 80টা বিক্রি করছে, 20টা বিক্রি করে নাই। আপনার থেকে কিন্তু মানে আপনি কিন্তু ওর কাছ থেকে 100টা কেকের দাম নিতে পারবেন না, আপনি 80টার দাম নিবেন, বাকি 20টা ফেরত দিয়ে দিবে। আমি কি বুঝতে পারলাম কনসেপ্টটা? তার মানে সেল অর রিটার্ন বেসিসে আপনি যদি কোনো প্রোডাক্ট অথবা গুডস সেল করেন, এটা আসলে প্রোডাক্টের ক্ষেত্রে পসিবল, অ্যাপ্লিকেবল। সার্ভিসের ক্ষেত্রে তো আসলে এই ধরনের কোনো মানে ফিজিক্যাল রিটার্ন পসিবল না। তো সেই ক্ষেত্রে যদি আপনি কোনো কন্ডিশন দেন, যে আপনি যদি এমন কন্ডিশন দেন যে আপনি 10% গুডস রিটার্ন দিতে পারবেন, অথবা 10% আপ টু 10% দেন, তার মানে ওই যে আপ টু 10% বলছেন, ওই 10%-এর রেভিনিউ আপনি তখনই রেকগনাইজ করতে পারবেন যখন ফাইনালি ফুললি ওই কন্ট্রোলটা, রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। তার মানে ওই মোমেন্টে আপনি কনফার্ম হবেন আপনার পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হয়েছে, অ্যান্ড অনলি দেন ইউ ক্যান রেকগনাইজ রেভিনিউ, নট ডিউরিং ট্রান্সফারিং দ্য গুডস। সো আপনাকে এটা একটু মাথায় রাখতে হবে। সেল অর রিটার্ন বেসিসে এখন অনেকেই বিজনেস করেন, যারা আসলে এই সেল অর রিটার্ন বেসিসে যারা বিজনেসটা করেন, তাদের জন্য রেভিনিউ তখনই রেকগনাইজ হবে যখন অল item of goods perfectly, properly, completely transferred to the customer. That's the second point. Third point, sell and repurchase. থার্ড পয়েন্ট, সেল অ্যান্ড রিপারচেস। একটু আপনাদের থেকে শুনি এটার আইডিয়াটা কি, মঈন ভাই অথবা রাহাত ভাই। এটা একটু মঈন ভাই বলুক, রাহাত ভাই দুইটাই ভালো করেই বলছেন। মঈন সাহেব একটু বলেন, সেল অ্যান্ড রিপারচেস এটা আপনি কি বুঝতেছেন? টার্মটা শুনে আপনার কি মনে হচ্ছে? সেল অ্যান্ড রিপারচেস। এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে আমার। এটা মানে এটা কি এমন হতে পারে যে ধরেন ভাইয়া পার্টি মাল্টিপল পার্টিস এর ক্ষেত্রে পসিবল, নাকি এটার মধ্যে দুইটা পার্টিসই হবে? দুইটা পার্টি হইতে পারে, দুইটা পার্টি হয় মোস্ট অফ দ্য কেস এই ধরনের সিনারিওতে। আর যদি কন্ট্রাক্ট এমন হবে যদি আমি সেলস না করতে পারি ওই জিনিসটা আমি আবার কিনে নিব, আবার বাইব্যাক করে নিব। হ্যাঁ হ্যাঁ আমি আমি হচ্ছে একটা মিডল পয়েন্ট। আমি না ভাই, কনসেপচুয়াল ক্লিয়ার আচ্ছা, হতে হবে। এটা না। রাহাত ভাই এবার একটু হেল্প করেন, যেমন রাহাত ভাই দেখি আপনি একটু কাইন্ডলি অ্যাড করেন। রাহাত ভাই আছেন আপনি, শুনতেছেন? জি জি আচ্ছা জি, এটা হ্যাঁ, আমিও ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে।
ওকে, এটার আমি একটু তাহলে ব্যাকগ্রাউন্ডটা বলি, এটা কিভাবে হয়, কেন হয়, তারপর আমি এটার আসলে রিজনটা বলি অথবা এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বলি। এটা হয় হচ্ছে অনেক সময় বিজনেস গুলো যেটা হয় যে আলটিমেটলি তার আসলে ব্যাংক থেকে ফাইন্যান্সিং করাটা একটু ডিফিকাল্ট, ঠিক না? কারণ ব্যাংকের অনেক প্রসিডিউর থাকে, অনেক প্রোটোকল থাকে, অনেক অ্যাসেসমেন্ট ফিল আপ করে তারপরে ব্যাংক থেকে লোন পাওয়া যায়, ফাইন্যান্সিং নেওয়া যায়। ব্যাংক অথবা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন পাওয়াটা কেন এত ইজি না। বাট অনেক ক্ষেত্রেই এমনটা দেখা যায় যে বিজনেস গুলো কি করে, তারা এরকম কোন একটা পার্টি থেকে আলটিমেটলি এটা করে, এটা একটা আসলে অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করে যে একটা দামি মেশিন, অনেক ভ্যালুয়েবল একটা মেশিন, এই মেশিনটা হয়তোবা 10 কোটি টাকা, সে এটা সেল করলো এবং সেল করে সে 10 কোটি টাকা এটা পেয়ে গেল সাথে সাথে, রাইট? এখন 10 কোটি টাকা যখন পেয়ে গেছে, ভালো করে দেখেন, তাহলে এটা তো তার জন্য আসলে সেল হওয়ার কথা, তার জন্য এটা রেভিনিউ হওয়ার কথা। বাট আপনি পারপাসটা খেয়াল করেন, পারপাসটা হচ্ছে সে এটা সেল করেছে ঠিকই, মানে এটা রিপারচেজ এগ্রিমেন্ট বলি আমরা অনেক সময় রেপো, যে এটা সে ঠিকই সেল করেছে, বাট সেল করার সময় তার সাথে এগ্রিমেন্ট হয়েছে যে এইটাকে আবার সে 2 বছর পর অথবা 3 বছর পর এট দ্য মার্কেট প্রাইসে, মানে 10 কোটি টাকার বেশি অথবা ধরেন 11 কোটি টাকা অথবা 10 কোটি 50 লাখ টাকায় এটা আবার সে কিনে নিবে তার থেকে। এখন একটু ভালো করে চিন্তা করেন, এটা যদিও কমার্শিয়ালি আপনার কাছে মনে হচ্ছে, মানে লিগেলি মনে হচ্ছে যে এটা আসলে একটা রেভিনিউ, বাট অ্যারেঞ্জমেন্টটা খেয়াল করেন। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এ কিন্তু আসলে পুরো রিস্ক এন্ড রিওয়ার্ডটা ট্রান্সফার করে নাই, সে কিন্তু আবার এটা বাইব্যাক করে নিবে। এই এই প্রমিসটা, এই অব্লিগেশনটা কিন্তু সে আবার মেক করে রাখছে। তাহলে এই ধরনের যে সিনারিওটা হয়, এই সিনারিওটা কেন হয় সেটা আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো তার ফাইন্যান্স অ্যারেঞ্জ করার জন্য সে এরকম বড় বড় অন্য কোম্পানির সাথে হয়তো বা একটা ডিলে যায়, একটা অ্যারেঞ্জমেন্টে যায়, যাতে করে তার ব্যাংকের ওই পুরো প্রসিডিউর গুলো আসলে সে ইগনোর করতে পারে। অনেক সময় কুইকার ফাইন্যান্স লাগে, ওই ক্ষেত্রে যেটা করে যে তারা এরকম কোন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে যে আমি তোমাকে এই মেশিনটা সেল করলাম 10 কোটি টাকায়, আমি আবার তোমার থেকে 3 বছর পর এটা 11 কোটি টাকায় কিনে নিব। ইভেন কত টাকায় কিনে নিবে এই এগ্রিমেন্টটাও হয় ওখানে ক্লজ, এটা মার্কেট প্রাইসে থাকে অথবা মিনিমাম একটা টার্মস এন্ড কন্ডিশন খুব সুন্দর করে দেওয়া থাকে। আবার অনেক সময় এরকমও হয় যে প্রতি বছর তাকে একটা মানে ডিসকাউন্টিং এর যে আনউইন্ডিং যে ইন্টারেস্টটা সেটাও তাকে পে করতে হয়। সো এরকম অনেক ডিফারেন্ট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট আলটিমেটলি সেল অ্যান্ড রিপারচেজের মতো হয়ে থাকে। তাহলে এখন আমরা সিনারিওটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি সে কি সেল করেছে, মানে অ্যাকচুয়ালি কি এটা তার জন্য রেভিনিউ, মানে সে তার পারপাসটা কি ছিল, এটা কি তার অর্ডিনারি কোর্স অফ বিজনেসের রেভিনিউ? মানে যে সেলটা করলো সে কি আসলে সেল করার পারপাসে এটাকে সেল করেছে, নাকি এখান থেকে সে আসলে একটা ফাইন্যান্সিং করার পারপাসে সেলটা করেছে? ফাইন্যান্সিং ট্রান্সফার করার করেছে একটা ফাইন্যান্সিং পারপাসে। ফাইন্যান্সিং পারপাসে, তাহলে এটাকে কি আমি রেভিনিউ বলতে পারবো? না। না। তাহলে এই ধরনের যদি কোনো অ্যারেঞ্জমেন্ট হয়, সেল অর রিপারচেজ অ্যারেঞ্জমেন্ট যদি হয়, তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ নাথিং রিলেটেড টু রেভিনিউ অ্যান্ড উই ক্যান নট রেকগনাইজ এনি রেভিনিউ রিলেটেড দিস টাইপ অফ সেল। যদি কোনো সেল অর রিপারচেজ থাকে, তাহলে এখান থেকে যে আপনি প্রসিডটা পাচ্ছেন, এখান থেকে আপনি যেই অ্যামাউন্টটা রিসিভ করছেন, সেটাকে আপনার লোন লায়াবিলিটি হিসাবে রেকর্ড করতে হবে। তাহলে আপনার জন্য ডাবল এন্ট্রি কি হবে? ব্যাংক ডেবিট, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ক্রেডিট। আমি কি বুঝতে পারলাম কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা তিনটা ডিফারেন্ট সিনারিও নিয়ে ডিসকাশন করলাম। একটু সামারি করে দেই। এজেন্সি সেল, তাদের জন্য ততটুকুই রেভিনিউ হবে যতটুকু সে কমিশন পাবে, নট মোর দ্যান দ্যাট। সেল অর রিটার্ন, এটা হচ্ছে ততটুকুই সে রেভিনিউ রেকগনাইজ করতে পারবে যতটুকু কন্ট্রোল কমপ্লিটলি ট্রান্সফার হবে। যতটুকু কন্ট্রোল ট্রান্সফার হবে না, সেটুকু রিটার্ন যদি পেয়ে যায়, তাহলে ওইটুকু রেভিনিউ সে রেকগনাইজ করতে পারবে না। নাম্বার 3, সেল অ্যান্ড রিপারচেজ, এটার মানে হচ্ছে আমি আলটিমেটলি এখানে কোনো সেল আর রেভিনিউ করছি না, ইট ইজ আ লোন অ্যারেঞ্জমেন্ট, বিকজ এটার জন্য আমার কোনো কন্ট্রোল পাস হচ্ছে না, কেননা এটাকে আমি আসলে রেভিনিউ হিসেবে দেখাতে পারবো না। সো ইট শুড নট বি রেকর্ডেড অ্যাজ রেভিনিউ, রাদার
the proceed from the sale and repurchase should be recognized as loan, and এটার এগেনস্টে যে ইন্টারেস্টটা আমাকে লাইক প্রিমিয়ামটা যেটা পে করতে হবে সেটা আমাকে ইন্টারেস্ট হিসাবে ইয়ারলি অর ওভার দ্য ইয়ার চার্জ করে যেতে হবে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এটা আসলে কমপ্লিকেটেড কিছু না, জাস্ট আপনার কেসটা সিনারিওটা বোঝাটা ইম্পর্টেন্ট ছিল। দ্যাটস অল ফর টুডে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের কনস্ট্রাকশন কন্ট্রাক্টের পার্টটা শেষ করব এবং হোপফুলি আমরা কিছু প্র্যাকটিসও করতে পারবো। সো বিফোর কমপ্লিটিং টুডেস ক্লাস আমার একটা ছোট্ট ডিসকাশন আছে আপনাদের সাথে। ডিসকাশনটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করছেন লাস্ট উইকটা আমার জন্য একটু হেক্টিক গেছে। আই ওয়াজ প্ল্যানিং টু টেক ক্লাস, আই কুডন্ট, লাইক সাম সর্ট অফ থিং। আমার একটা হিউজ মানে শিফটিং এর কথা বলি অথবা স্ট্রাকচারাল জিনিস বলি, আমার আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে টু অ্যাকোমোডেট দ্য ক্লাস টাইমিং। সো সেই জায়গাটাতে সানডের ক্লাসটা অ্যাজ ইট ইজই থাকবে, এখানে আসলে কোনো কনফিউশন নাই। সানডের ক্লাসটা ঠিক যেভাবে ছিল ইনশাল্লাহ সেভাবেই থাকবে, এন্ড আই উইল ডেফিনেটলি সানডে ফিজিক্যালি যেভাবে আমরা ক্লাসটা করতাম সেভাবেই করব, ফিজিক্যাল এবং অনলাইন, এটাতে কোনো চেঞ্জেস নাই। আমরা একটা ডিসকাশন ছিল যে আসলে ফ্রাইডে ক্লাসটা তো আমরা স্যাটারডেতে নিয়ে গিয়েছিলাম, সো স্যাটারডেতে আমার জন্য একটা মানে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার হাম্বল রিকোয়েস্ট, সো প্লিজ কাইন্ডলি অ্যাকোমোডেট দিস। আমরা ফ্রাইডে ক্লাসটা যেই টাইমে আজকে করলাম ঠিক 11টা থেকে আমরা স্টার্ট করব। আমরা আরেকটু আজকে জাস্ট একটা মেকআপের জন্য ক্লাসটা এইভাবে নেওয়া, আরেকটু লেন্দি করব এবং জুমার আগে আগে ইনশাল্লাহ আমি শেষ করে দিব, মাঝখানে একটু ছোট ব্রেক থাকবে। এই ক্লাসটা আমরা একটু অনলাইনে কন্টিনিউ করতে পারি কিনা, মানে তাহলে আমার জন্য খুব খুব ভালো হয়, মানে ফ্রাইডের ক্লাসটা মানে জাস্ট অনলাইন। আর স্যাটারডেতে আপনাদের তো ফিজিক্যাল ক্লাস এমনি থাকতেছে আনিস ভাইয়ের সাথে, সো আপনাদের ফিজিক্যাল ক্লাস আনিস ভাইয়ের সাথে একদিন থাকবে আর আমার সাথে সানডে থাকবে। আমার স্যাটারডের যে ফিজিক্যাল 1 ঘন্টার ক্লাসটা এটা আমি ফ্রাইডেতে অনলাইন নিতে চাচ্ছিলাম, মানে অনলাইন আমাকে আসলে নিতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। সো এটাই ছিল অ্যানাউন্সমেন্টটা। সো মইন ভাই, আই নো ইটস টাফ বাট প্লিজ অ্যাকোমোডেট। লাবিব, রাহাত ভাই প্লিজ। যে নেওয়া যেতে পারে, আমার পার্সোনালি সমস্যা নাই। সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমি গ্রুপে ওভাবে বলে দিচ্ছি যে আমার ফ্রাইডে ক্লাসটা 11টা থেকে অনলাইন অনলি, অ্যান্ড সানডে ক্লাসটা হচ্ছে 7:30 or 7 PM ডিপেন্ডিং অন আপনারা আমরা কখন একসাথে আলটিমেটলি স্টার্ট করতে পারি। দ্যাট প্ল্যাটফর্ম বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা আগামী সানডেতে ইনশাআল্লাহ IFRS 15 এর বাকি পোর্শনটুকু শেষ করার ট্রাই করব, অ্যান্ড উই আর ইন গুড শেপ, খুব একটা প্রবলেম হোপফুলি হবে না, আমরা ট্রাই করছি। সো অক্টোবরের মধ্যে যদি আপনাদেরকে মোটামুটি ভাবে সিঙ্গেল এন্টিটি পার্ট সহ শেষ করা যায়, আই উইল আস্ক আনিস ভাই যে সো দ্যাট ওনার ওই রিভিশন পোর্শনটা, প্র্যাকটিস পোর্শনটা উনি শেষ করে দেন, সো দ্যাট আর কোনো প্রবলেম না থাকে। আর এইটার রিসোর্সটাও আমি দিয়ে দিচ্ছি, এটা অলরেডি আপনাদের ওই কুইক রিভিশন থেকে আমরা দেখাচ্ছিলাম, আর আমি যে ওয়ার্ড ফাইলটা করছিলাম সেই ওয়ার্ড ফাইলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ অন নেক্সট সানডে দেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ।